আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলার ধারাবাহিক ক্লাস ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বাংলার ধারাবাহিক ক্লাস হিসেবে কিন্তু আজকে আমরা নিবন্ধনের যে আয়োজন, সেই আয়োজনের 24টা যে ক্লাস রয়েছে বাংলা, সেই ক্লাসের অংশ হিসেবে কিন্তু আমি আজকে দ্বিতীয় দিনের মতো হাজির হয়েছি এবং এই দ্বিতীয় দিনে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে উপস্থাপন করব সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন এবং শব্দের শ্রেণীবিভাগ, একই সাথে মুখস্থ বেজের মধ্যে রয়েছে হচ্ছে বাগধারা। তো এখন আমরা যে গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম ব্যাকরণের বেসিক বিষয় সম্পর্কিত আলোচ্য বিষয় এবং বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো। তো যারা আমাদের ক্লাস করেছেন তারা কিন্তু ক্লাসগুলো, আমি আশা করি যে আপনারা ক্লাসগুলো দেখেছেন, নোট ডাউন করেছেন এবং আমাদের যে পার্সোনাল গ্রুপ রয়েছে, যারা অলরেডি আমাদের বই কেনার মাধ্যমে আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আমরা আমাদের যে ক্লাস রয়েছে সেই ক্লাসের পিডিএফগুলো অলরেডি কিন্তু দেয়া হয়ে গিয়েছে, ঠিক আছে। তো প্রথম ক্লাসের প্রথম পিডিএফটা কিন্তু আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে, তো সেই প্রাইভেট গ্রুপে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন একটু কথা বলে নেই যে আমাদের প্রাইভেট যে গ্রুপ রয়েছে সেইটা আসলে সবার জন্য কিন্তু উন্মুক্ত না, আপনারা সেটা অলরেডি জেনে গিয়েছেন। তো কারা আমাদের সেই প্রাইভেট গ্রুপের যে সার্ভিসগুলো রয়েছে, যেরকম আমাদের প্রাইভেট গ্রুপে ভর্তি হলে বা অ্যাড হতে পারলে কি হবে, আপনি একই সাথে আমাদের যে পিডিএফগুলো রয়েছে সেগুলো পাবেন, সাজেশন পাবেন এবং আমাদের কিন্তু ওখানে আমরা মডেল টেস্ট নিব, কিন্তু অচিরেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, রুটিন প্রকাশিত করা হবে যে আমাদের যে প্রাইভেট গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আমরা যে ক্লাসগুলো নিব এবং টপিক দিয়ে দিব, তার উপরে কিন্তু আমাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তো সেই গ্রুপে যুক্ত হওয়ার পূর্ব শর্তটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান কোর্সিন ম্যাক নামে যে বইটা রয়েছে, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন। আমাদের যে বই, অর্থাৎ যে একই সাথে মডেল টেস্ট এবং সাজেশনমূলক, আর যদি আরও স্পেশালভাবে বলতে চাই, আপনারা সবাই জানেন এটা, যে আমাদের কিউআর কোড যুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিটা যে ক্লাস রয়েছে, বাংলা বলি, অঙ্ক বলি, ইংলিশ বা জিকে, এই 4টা সাবজেক্টের কিন্তু আমাদের কিউআর কোড যুক্ত করা হয়েছে। আপনি মডেল টেস্ট দিবেন, কোনো প্রশ্ন যদি আপনার ভুল হয় বা আপনার যদি জানার প্রয়োজন পড়ে বিস্তারিত, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই আমাদের এই কিউআর কোড স্ক্যান করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। তো বই কেনার যদি আমি সিস্টেমটা একটু বলে দেই, আমাদের যে পেজ রয়েছে ইংলিশ মজা জব নামে যে পেজটা রয়েছে, সেই পেজে কিন্তু আপনারা ইনবক্স করে আপনারা টেক্সটের মাধ্যমে আমাদের যারা প্রতিনিধি রয়েছে তাদের সাথে কথা বলে কিন্তু আপনারা বইটা নিতে পারবেন, ঠিক আছে। এবং আমাদের যারা অলরেডি বই নিয়েছেন, অনেকে হয়তোবা আপনাদের অভিযোগ যে যুক্ত হতে পারছি না এখনও। তো সেই বিষয়টা হচ্ছে, অনেকেই আপনাদের মধ্যে যারা চাকরি প্রত্যাশী তারা কিন্তু এই বইটা অনেকেই ক্রয় করছে এবং এইটা কিন্তু একটা প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের এই গ্রুপে যুক্ত করা হচ্ছে। তো যার কারণে হয়তো একটু সময় লেগে যেতে পারে। তো একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সবাইকে, যারা বই ক্রয় করবেন সবাইকে আমাদের যে গ্রুপ রয়েছে অবশ্যই কিন্তু সেখানে যুক্ত করা হবে। তো যাই হোক, আমরা ফার্স্ট শুরু করব আজকের যে আলোচ্য বিষয়। আমি তার আগে একটু বলে নেই, আমাদের যে মুখস্থ বেস রয়েছে, মুখস্থ বেজের কথা যদি বলি, বাগধারা অংশটা কিন্তু আমি সবার শেষে ক্লাসে, আমি গত ক্লাসে বলেছিলাম যে আসলে কি পড়তে হবে, তো আজকেও আমি শেষে কিন্তু আমি জানিয়ে দেব। তো শুরু করি। আমাদের প্রথম যে স্লাইডটা রয়েছে একটু খেয়াল করি। আমাদের কিন্তু আজকের যে শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ, এইটা নিবন্ধন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আপনি মাথায় রাখবেন যে এই অধ্যায় থেকে 100% পরীক্ষাতে আসবেই আসবে এবং নিবন্ধনে সেটা 100% আসবে। তো আমি যে স্লাইডগুলো তৈরি করেছি, আশা করি ইনশাল্লাহ এই স্লাইডগুলোর মধ্য থেকেই আশা করি সবগুলো প্রশ্ন বা যেই প্রশ্নটা আসবে ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমাদের স্লাইড যেগুলো রয়েছে, যারা আপনারা বই এখনও ক্রয় করেননি, তো আপনারা আমাদের যে পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে, শুধুমাত্র কিন্তু এই দুইটা জায়গায় বা দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ক্লাসগুলো করতে পারবেন। এবং আমাদের যে পিডিএফের যে বিষয় রয়েছে, আমাদের যে স্পেশাল যেগুলো নোট রয়েছে, সেগুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্যই যারা আমাদের বইটা ক্রয় কিনে আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হবে। তো যাই হোক, একটু খেয়াল করে দেখি শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ, শব্দ ও শব্দ শ্রেণী বিভাগ। তো এখানে বেসিক কিছু বিষয় কিন্তু আমরা প্রথমে জানার চেষ্টা করব। খেয়াল করি, এখানে
বলা হয়েছে কি যে অর্থবোধক এক বা একাধিক ধ্বনি বা বর্ণ সমষ্টি মনের ভাব প্রকাশ করলে তাকে আমরা শব্দ বলবো। তো আমরা কিন্তু জানি যে কয়েক ধ্বনি মিলে কিন্তু কি হয়, ধ্বনি থেকে কি হয়, বর্ণ হয়, এবং এই বর্ণ থেকে কিন্তু শব্দ তৈরি হয়, এবং এই শব্দের মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো কিছু বলতে পারি, জানাতে পারি, এবং আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। এবং শব্দ থেকে বাক্য, বাক্য থেকেই কিন্তু অর্থ তৈরি হয়। তো ঠিক আছে, খেয়াল করি। তো মৌলিক উপাদান শব্দ হচ্ছে বাক্যের কিন্তু মৌলিক উপাদান। তো শব্দের মৌলিক উপাদান বা ধ্বনির মৌলিক উপাদান আর মৌলিক উপকরণ কি, এই বিষয়গুলো কিন্তু আমরা যখন পর্যায়ক্রমে আসবো থার্ড ক্লাস কি ফোর্থ ক্লাসে, তখন কিন্তু আমরা আরও বিস্তারিত জানবো যে ধ্বনির উপকরণ এবং উপাদান সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে। ঠিক আছে, তখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। একটু বেসিকগুলো খেয়াল করি যে শব্দ হচ্ছে বাক্যের মৌলিক উপাদান, এবং শব্দের অর্থপূর্ণ ক্ষুদ্রাংশকে কি বলে, রূপ বলে। তো শব্দকে বাক্যের একক তথা বাহন বলে, এবং ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম অংশ বলে। তো এগুলো কিন্তু সংজ্ঞা। তো অনেক সময় কিন্তু পরীক্ষায় সরাসরি সংজ্ঞা দিয়ে থাকে, বলা হয় এটা আসলে কোনটা, কয়েকটা অপশন দেওয়া থাকবে এবং তার মধ্য থেকে বাছাইকৃতভাবে আমাদের জানতে হবে। খেয়াল করি, এই শব্দটি কিন্তু ব্যাকরণিকভাবে হচ্ছে বিশেষ্য পদ এবং উৎসগতভাবে কৃত প্রত্যয় সাধিত শব্দ, যা ভাঙ্গালে কিন্তু শব্দ যোগ অ বা কি, এটা কিন্তু ভাঙ্গিয়ে আমরা পাবো। আর বাংলা ভাষার শব্দসমূহকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে গঠনগত অনুসারে, অর্থগত অনুসারে এবং উৎসগত অনুসারে। তো এখন মজার ব্যাপার হচ্ছে, আমাদের সব থেকে যে বেশি গুরুত্বপূর্ণগুলো রয়েছে, খেয়াল করি, এই গঠনের মধ্যে যেগুলো রয়েছে, প্রকার রয়েছে, অর্থের মধ্যে যেগুলো রয়েছে এবং উৎসের ভিতরে, তো এইগুলো থেকেই কিন্তু মূলত আমাদের পরীক্ষায় কিন্তু এসে থাকে। তো আমরা একটু খেয়াল করে দেখব পরবর্তী স্লাইডে কি রয়েছে, একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে গঠনগতভাবে 2টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? আমরা জানি যে মৌলিক শব্দ, এবং 2 নাম্বার হচ্ছে সাধিত শব্দ, এবং দ্বিতীয় নাম্বার যদি বলি যে অর্থগতভাবে শব্দকে 3টি ভাগে ভাগ করা যায়। কি কি শব্দ? যৌগিক, রুর বা রুরি শব্দ, আর একটা হচ্ছে কি যোগরুর শব্দ। একটা যৌগিক শব্দ রুর বা রুরি শব্দ, আর একটা হচ্ছে যোগরুর শব্দ। এই 3টি ভাগে ভাগ করা হয়েছে অর্থগতভাবে। আর উৎসগতর কথা যদি বলা হয়, উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি? আমরা জানি যে তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। তবে এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে আমাদের নতুন যে বোর্ড বই রয়েছে 9-10-এর, অর্থাৎ 2021 সালের পর থেকে এই উৎসগত বা উৎপত্তি অনুসারে কিন্তু এই 5 ভাগের জায়গায় 4 ভাগের কথা বলা হয়েছে। তো শব্দটা কিন্তু উৎপত্তি বা উৎসগতভাবে এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ এখানে আন্ডারলাইন করা রয়েছে অর্ধ তৎসমটাকে তারা এই প্রকারের মধ্যে রাখেননি। ঠিক আছে, তো এটা কিন্তু একটু মাথায় রাখবো যে উৎপত্তি এবং উৎসগতভাবে 5 ভাগে ভাগ করা যায়, আর নতুন যে বই, সেই বইটা কিন্তু এখানে অপশনে রয়েছে 4 ভাগে, এটা বাদ রয়েছে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের বেসিক বিষয়। আর এখন দেখবো যে গঠনগতভাবে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। আমরা একটু আগে জেনেছি, একটা মৌলিক আর একটা হচ্ছে সাধিত শব্দ। তো আমরা নিশ্চয়ই জানি যে মৌলিক শব্দটা আসলে কি, তো যেই শব্দগুলোকে ভাঙ্গা যায় না বা বিশ্লেষণ করা যায় না, বা যেই শব্দকে আসলে বিভাজন করলে কোনো অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না, সেটাকে কিন্তু আমরা কি বলবো, মৌলিক শব্দ বলবো। তো একটু খেয়াল করে দেখবো এই মৌলিক শব্দের যে উদাহরণগুলো রয়েছে, তো এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনার সংজ্ঞাটা হয়তো বা খুব কম ইম্পর্টেন্ট, কিন্তু উদাহরণের যে বিষয়গুলো রয়েছে, এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষার অপশনে দিয়ে বলবে যে এটা আসলে মৌলিক শব্দ, সাধিত শব্দ, নাকি আসলে কি শব্দ। তো এই উদাহরণগুলো খুব বেশি এবং যত্ন সহকারে কিন্তু আমাদের এখানে পড়তে হবে। এগুলো খেয়াল করি, এখানে নীল, সবুজ, ঘোড়া, গাড়ি, এগুলো সবগুলো হচ্ছে কি শব্দ? সবগুলো হচ্ছে মৌলিক শব্দ। তো মজার ব্যাপার হচ্ছে, এখানে বলা হচ্ছে মৌলিক শব্দের সাথে কিন্তু কখনো বিভক্তি যুক্ত হয় না, বা এই মৌলিক শব্দকে আমরা জানি কি, বিভক্তিহীন নাম শব্দকে আমরা কি বলি, প্রাতিপদিক বলি। তো এটা কিন্তু পরীক্ষায় সংজ্ঞা হিসেবে বহুত পরীক্ষায় আসছে বিভিন্ন জায়গায়, যে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে, প্রাতিপদিক বলে। এটা কিন্তু আমরা জানি, এই সংজ্ঞাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বিভক্তিহীন নাম শব্দকে আমরা প্রাতিপদিক বলবো, এবং মৌলিক শব্দের সাথে কখনো বিভক্তি বা প্রত্যয় কিছুই কিন্তু যুক্ত হয় না। ওকে, আর সাধিত শব্দের কথা যদি বলি, যে মৌলিক শব্দ অর্থাৎ প্রাতিপাদিক বা ধাতুর সাথে যুক্ত শব্দাংশ, প্রত্যয়, বিভক্তি ইত্যাদি যুক্ত হয়ে সাধিত শব্দ গঠন করে, যা আসলে কি বিশ্লেষণযোগ্য। তো উদাহরণের কথা যদি বলি, খেয়াল করি, প্রত্যয় যোগে
বারন্ত, ফুটন্ত, মোগলাই, ঢাকায়, এখানে কিন্তু এগুলো প্রত্যয় যুগে গঠিত হয়েছে। তো পরবর্তী যদি বলি যে সমাস যুগে আমরা জানি নীলপরি, এটা কিন্তু একটা সমাসের উদাহরণ। সিংহাসন, চতুরঙ্গ, সিংহ চিহ্নিত যে আসন, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, আমরা কিন্তু এগুলো জানি। তো যখন আমরা সমাস পড়ব বিস্তারিত বিস্তারিত কিন্তু তখন এই বিষয়গুলো জানবো। সন্ধে যুগে আমরা জানি স্বাধীন, স্বাগত, সুযোগ, আগত, এই সবগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে যে সাধিত শব্দের উদাহরণ। উপসর্গ যুগে আমরা জানি প্র, পরা, উপ, এই বিষয়গুলো কিন্তু উপসর্গের উদাহরণ। ঠিক আছে, নির্দেশক যোগে, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝায়, টিটা, খানা, খানি, যে এই যে বিষয়গুলো রয়েছে, এই হচ্ছে বিষয় সাধিত শব্দের যে বিষয়টা। আর এখন আমরা জানবো অর্থগতভাবে শব্দকে আমরা কয়টি ভাগে ভাগ করেছি। অর্থগতভাবে কিন্তু আমরা জেনেছি যে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? যৌগিক, রুঢ় বা রুঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। তো একটু সংজ্ঞা পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে খেয়াল করি, যৌগিক শব্দ কোনগুলো? এখানে বলা হয়েছে যে সকল শব্দের ব্যুৎপত্তি অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম তাকে আমরা কি বলবো? যৌগিক শব্দ। এই যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যাকরণিক অর্থ বা ব্যবহারিক অর্থ, এই দুটা কিন্তু একই রকম হবে, এটা মাথায় রাখতে হবে। একই রকম কিরকম একটু খেয়াল করি। এখানে কিন্তু উদাহরণগুলো রয়েছে, খেয়াল করে। এখানে যেই উদাহরণগুলো রয়েছে, এখানে যেই উদাহরণগুলো দেওয়া রয়েছে সবগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা অলরেডি বই কিনেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের যে প্রাইভেট যে গ্রুপে, সেই গ্রুপে তো আমাদের এই পিডিএফগুলো তো পাবেনই। আর যারা বই কিনেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমাদের যে বইটা রয়েছে সেই বইটা ক্রয় করলে কিন্তু আমাদের যে প্রাইভেট গ্রুপ, সেই গ্রুপে এই যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, স্লাইডের যে প্রশ্নগুলো, সবগুলো কিন্তু আমরা ওখানে প্রোভাইড করব। তো সুতরাং এগুলো পাওয়ার জন্য কিন্তু আপনি তো বই তো এমনিতেই কিনতেন, যেই জায়গায় আপনি আমাদের যে কোর্সগুলো পাচ্ছেন, ফ্রিতে পাচ্ছেন। আর নর্মালি তো বই তো এমনিতেই পড়ার জন্য কিনে, তো সেই জায়গা থেকে যদি আপনি কেনেন, তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে একটু উদাহরণগুলো খেয়াল করি যে যৌগিক শব্দটা আসলে কি। আমরা জানি যে ব্যবহারিক অর্থ এবং ব্যাকরণগত অর্থ কিন্তু একই রকম হবে। কি রকম? খেয়াল করি। এখানে এখানে হচ্ছে মূল শব্দ। তো মূল শব্দ আমরা কি কি? গায়ক রয়েছে। গায়ক মানে কি? আমরা জানি যে ব্যবহারিক বা ব্যুৎপত্তি অর্থ কি? ব্যবহারিক অর্থও যে ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু একই রকম, অর্থাৎ যে গান করে তাকে আমরা গায়ক বলি। তো গায়কটা হচ্ছে কি? যৌগিক শব্দ। তারপরে যদি বলি চিকা মারা, অর্থাৎ দেয়ালে লেখা, এটাও কিন্তু যৌগিক। তারপর বাবুয়ানা, দহিত্র, মিতালি, এ পাশে রয়েছে কর্তব্য, খুবই গুরুত্বপূর্ণ। কর্তব্য, যা করা উচিত। মধুর, মধুর মতো মিষ্টি। পক্ষী, যার ডানা বা পক্ষ আছে। গোলাপি, গোলাপের মতো। এই সবগুলো কিন্তু কি? এই সবগুলোই হচ্ছে যৌগিক শব্দের উদাহরণ। এখানে কিন্তু আমি হিউজ পরিমাণ আপনাদের জন্য উদাহরণ রেখেছি। কেন? কারণ এই উদাহরণগুলো থেকে কিন্তু আপনি হুবহু কমন পাবেন, এটা মাথায় রাখবেন। আমি বারবার একটা কথা বলি যে বিগত প্রশ্ন আপনি এটা এমনভাবে পড়বেন, মনে করবেন যে এটা আপনার জন্য ফরজ। আপনি এক শব্দ দেওয়ার পর একটু খেয়াল করি, আমি একটা কথা বলি, এখানে এই একটা হচ্ছে মাথায় রাখবেন, এই একটা হচ্ছে বিগত প্রশ্ন। এই একের পরে আপনি যত শূন্য বসাবেন তত কিন্তু আপনার ক্রেডিট। একটা শূন্য বসালে 10, দুইটা শূন্য বসালে 100, তিনটা বসালে 1000। এই একটা হচ্ছে আপনার বিগত প্রশ্ন। আর এই শূন্য যত পাবেন এই সবগুলো হচ্ছে আপনার বেসিক ডেভেলপের জন্য, অর্থাৎ বেসিক ক্লিয়ার করে পড়া, বিস্তারিত পড়া। তো সুতরাং আপনি একটাকে ঠিক রাখবেন, ঠিক রেখে আপনি যত বিস্তারিত করতে পারেন এটা আপনার জন্য ক্রেডিট, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। তো সুতরাং আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে, বিগত প্রশ্ন আমি কেন বারবার গুরুত্ব দিচ্ছি, আমাদের যখন যদিও কিন্তু আমরা অলরেডি জানেন আপনারা যে আমাদের শূন্যপদের তালিকা দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু সার্কুলার হয়ে যাবে, খুব সম্ভবত 1 সপ্তাহ বা সামনের মাসের ফার্স্ট উইকে হয়তো বা হয়ে যাবে। তো পরীক্ষার শেষে আমাদের স্লাইড থেকে বা আমাদের এই বই থেকে কতগুলো প্রশ্ন আসছে আমরা কিন্তু আপনাদেরকে উল্লেখ করে দেখাই দিব। ঠিক আছে, তো সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে বিগত প্রশ্নের গুরুত্ব সব থেকে বেশি দিতে হবে। ঠিক আছে, সব থেকে বেশি। তো খেয়াল করি, এখানে বলা হয়েছে কি? রুঢ় বা রূঢ়ি শব্দ। এবার জানবো রূঢ়ি শব্দ কোনগুলো। এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে, প্রত্যয় ও উপসর্গজাত শব্দ যেগুলো ব্যবহারিক এবং ব্যুৎপত্তিগত অর্থ আলাদা। প্রথমে আমরা জানছি কি? ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ কিন্তু একই রকম, সেটা হচ্ছে যৌগিক। সেটা হচ্ছে কি? আমরা একটু আগে জেনেছি যৌগিক শব্দ। আর রূঢ় বা রূঢ়ি শব্দ হচ্ছে কোনগুলো? যে ব্যবহারিক এবং ব্যুৎপত্তিটা অর্থ হচ্ছে আলাদা হবে এবং
এইটা একটু খেয়াল রাখতে হবে, প্রত্যয় এবং উপসর্গজাত হবে। আমরা কিন্তু প্রত্যয় এবং উপসর্গজাত সম্পর্কে মোটামুটি অনেকেই জানি। খেয়াল করি, হস্তি, তাহলে হস্তি মানে কি, হস্ত আছে যার, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। কিন্তু এখানে হস্তি বলতে হস্ত আছে যার, এটা এটা কিন্তু আমাদের মাথায় আসে না, বা মাথায় আসলেও পশু বিশেষ, এটা কিন্তু দুইটা মিনিং পায়, দুইটা মিনিং প্রকাশ পাচ্ছে। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে হাত আছে যার, হাতকে বোঝাচ্ছে, আরেকটা হচ্ছে কি পশু বিশেষ। ঠিক একই রকম যদি বলে প্রবীণ, প্রবীণ মানে আমরা জানি যে কি বয়স্ক ব্যক্তি, এটা কিন্তু একটা ব্যবহারিক অর্থ। আর ব্যুৎপত্তির কথা যদি বলে প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, এখানে কিন্তু একটা বাঁশি বা বীণা বাজানোর কথা বলা হয়েছে, অর্থাৎ দুইটা কিন্তু আলাদা বিষয়। তারপর কি বলা হচ্ছে, বাঁশি, বাঁশি মানে বাঁশ দিয়ে তৈরি বস্তু, আর একটা হচ্ছে বাদ্যযন্ত্র। ঠিক আছে। তারপর কি গবেষণা, গরু খোঁজা বা ব্যাপক পর্যালোচনা, এরকম কি হরিণ, হৃদয় হরণকারী বা পশু বিশেষ। সন্দেশ মানে কি কোনো সংবাদ, আর একটা হচ্ছে কি মিষ্টান্ন। আমরা জানি সন্দেশ মানে হচ্ছে একটা মিষ্টান্ন জাতীয় খাবার, কিন্তু একই সাথে এই সন্দেশ মানে কিন্তু আমরা সংবাদও জানি। কারণ কি, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। তো দুইটা কিন্তু আলাদা আলাদা মিনিং প্রকাশ করতে পারে। এক্ষেত্রে হচ্ছে আমরা কি জানবো, এটা হচ্ছে রুড় বা রুড়ি শব্দ। ঠিক একই রকমভাবে এখানে দেখুন অনেকগুলো কিন্তু আমি উদাহরণ রেখে দিয়েছি। কেন? কারণ আমি বারবার একটা কথা বলি, উদাহরণ থেকে কিন্তু আপনি যদি নিয়ম তো অবশ্যই পড়বেন, বেসিক তো অবশ্যই পড়বেন, 100% পড়বেন, কিন্তু এর পাশাপাশি যখন আপনি প্রচুর পরিমাণে এক্সাম্পলগুলো, উদাহরণগুলো, বিগত প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবেন, এই বারবার প্র্যাকটিস করার জিনিসই কিন্তু আপনার ঘুরে ফিরে পরীক্ষায় আসবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর কি পলাশ, তারপর তোয়েল, পাঞ্জাবি, গবাক্ষ মানে কি গরুর চোখ, তারপর গবাক্ষ মানে জানালা, দুইটা হচ্ছে আলাদা আলাদা বিষয়। ঠিক একই রকমভাবে উপসর্গ মানে কি আগের অধ্যায় বা রোগের লক্ষণ। তো এই সবগুলো বিষয় কিন্তু আমরা কিসের উদাহরণ জানলাম, রুড় বা রুড়ি শব্দ, প্রত্যয় এবং উপসর্গজাত যোগে এই বিষয়গুলো কি হয়েছে, তৈরি করা হয়েছে, গঠিত হয়েছে। খেয়াল করি পরবর্তীতে যোগরূঢ় শব্দটা আসলে কিভাবে চিনবো, যে এটাও সেম কি ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এক হবে না, আলাদা হবে। কিন্তু পার্থক্য কোন জায়গায়, পার্থক্য হচ্ছে আমরা পড়েছিলাম এই যে এই প্রথমের দিকে প্রত্যয় এবং উপসর্গ জায়গায় হবে হচ্ছে রুড় বা রুড়ি শব্দ, আর সমাস নিষ্পন্ন শব্দে যেটা হবে সেটা হচ্ছে কি শব্দ, সেটা হচ্ছে যোগরূঢ় শব্দ। কিরকম, জলধি, এটা কিন্তু একটা সমাস, জলধি বারিধি, এগুলো হচ্ছে একটা সমাস নিষ্পন্ন শব্দ। খেয়াল করি জল বা জলধি ধারণ করে যে, বা নদী সমুদ্র ইত্যাদি বোঝায়, এখানে ব্যবহারিক অর্থ হচ্ছে সমুদ্র। একই রকম জলত বারিত, এগুলো কি সেম, পানি দান করে, বা মেঘ বৃষ্টি নলকূপ। তারপর ব্যবহারিক অর্থ হচ্ছে ব্যবহারিক অর্থ হচ্ছে মেঘ। ঠিক একই রকমভাবে রাজপুত, বলদ, এই সবগুলো হচ্ছে, রাজপুত মানে কি রাজার পুত্র, ঠিক না, রাজার, এগুলো কিন্তু সমাসবদ্ধ শব্দ, অর্থাৎ সমাস নিষ্পন্ন শব্দের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো ব্যবহৃত হয়েছে। তো পরবর্তী খেয়াল করি তুরঙ্গ, মহাযাত্রা, পঙ্কজ, উদ্ভিদ, বেতার, হ্যাঁ বেতার, তারপর কি অচল, বেতার কি তিন তারের সমাহার, এগুলো হচ্ছে সমাজবদ্ধের কথা বলা হয়েছে। তো এই সবগুলো কিন্তু ব্যবহারিক এবং ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে আলাদা। তো এই উদাহরণগুলো কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে, আমরা তো বেসিক পড়বই, পাশাপাশি এই উদাহরণগুলোও মনে রাখার চেষ্টা করবো। ঠিক একই রকম আদিত্য, অশোক, এই সবগুলোই হচ্ছে কিসের উদাহরণ, সবগুলো হচ্ছে যোগরূঢ়ের উদাহরণ। ঠিক আছে, তো পরবর্তী একটু খেয়াল করি যে উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা যায়। আমরা একটু আগে জেনেছি, যদিও নতুন বইয়ে কি আছে অদ্য তৎসমের কথা বলা হয় না, অর্থাৎ এটাকে বাদ দেওয়া হয়েছে, সেই হিসেবে 4 ভাগে ভাগ করা যায়। তো আমরা এই সবগুলো বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যে আসলে কিভাবে আমরা এই তৎসম শব্দগুলো চিনতে পারবো। খেয়াল করি তৎসম শব্দ আমরা কি জানি, তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান, অর্থাৎ যেসব শব্দ সোজাসুজি সংস্কৃত ভাষা থেকে বাংলায় এসছে। কোথা থেকে এসছে, সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসছে, সেগুলোকে আমরা তৎসম শব্দ বলবো। এবং এই তৎসম শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করি সাধু ভাষায় তৎসম শব্দ কিন্তু ব্যবহৃত হয়। এই যে এখানে যে শব্দগুলো রয়েছে একটু খেয়াল করে দেখি, তৎসম শব্দের উদাহরণ। আমি কিন্তু এখানে আপনাদের জন্য যে উদাহরণগুলো এখানে রয়েছে, এখানে বিগত প্রশ্ন তো থাকবেই, পাশাপাশি বিগতর বাইরে যেই প্রশ্নগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্ন বা সেই উদাহরণগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। খেয়াল করি এখানে দেখুন ধর্ম, এখানে খেয়াল করে দেখুন ধর্ম, আচ্ছা এটা আতা, সন্তান, গ্রাম, সিংহ, এই সবগুলো বিষয় কিন্তু এখানে দটা থাকবে না। ঠিক আছে, এই সবগুলো তাপসী, ভবন, বন্যা, ক্যারেন, এই সবগুলো হচ্ছে কি তৎসম শব্দের উদাহরণ। এই সবগুলো হচ্ছে তৎসম শব্দের উদাহরণ। এবং খেয়াল করি এখানে যেই শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো
যদিও মেমোরাইজিং করা খুব কঠিন, আপনারা জাস্ট রিডিং পড়বেন, বারবার রিডিং পড়লে এই বিষয়গুলো আসলে মনে রাখা আসলে সহজ হবে। তো পরবর্তীতে একটু খেয়াল করি, এখানে কিন্তু এই একই তৎসম শব্দের কথাই বলা রয়েছে, ঠিক আছে। তৎসম শব্দের উদাহরণ আমি হিউজ পরিমাণ উদাহরণ রাখছি আপনাদের জন্য এই কারণে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো যেন আপনাদের পড়তে সমস্যা না হয় এবং এখান থেকে যেন আপনারা সরাসরি কমন পেতে পারেন। খেয়াল করি, সংস্কৃত থেকে উৎপন্ন কিছু শব্দের কথা যদি বলি, সংস্কৃত থেকে খেয়াল করি, নিব্বু, নিব্বু থেকে কি আসছে? লেবু। ফুল্ল থেকে ফুল, দধি থেকে দই, একই রকমভাবে কি দুগ্ধ থেকে দুধ, ডিম্ব থেকে ডিম, বাটি থেকে বাড়ি। তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু সংস্কৃত থেকে বাংলা ভাষায় চলে আসছে। ওকে, পরবর্তী শব্দ একটু খেয়াল করি যে তৎসম ভাষার শব্দ চেনার উপায়। আমরা তৎসম শব্দ কিভাবে চিনতে পারি তার কিছু নিয়ম রয়েছে। আমরা তো বিগত পড়বই, আমরা তো রিডিং পড়বই, বারবার মেমোরাইজিং করার চেষ্টা করবই, তারপরেও আমরা কিন্তু কিছু কিছু নিয়ম জানবো যেই নিয়মের মাধ্যমে আমরা খুব সহজেই তৎসম শব্দ চিনতে পারি। কীরকম খেয়াল করি, এখানে বলা হয়েছে যে ব্যাকরণের তৎসম সন্ধি, তৎসম প্রত্যয় সাধিত শব্দ এবং নত্যবিধান এবং সত্যবিধান যুক্ত শব্দ, সমাস সাধিত শব্দ, সংস্কৃত উপসর্গযোগী শব্দ, এগুলো হচ্ছে কি তৎসম শব্দ হয়ে থাকে, এগুলো হচ্ছে তৎসম শব্দ হয়ে থাকে। তো এখানে খেয়াল করি, রি, রু, রি, মূর্ধন্য, মূর্ধন্যস্ব, এই যে এখানে যে বর্ণগুলো রয়েছে, ঠিক আছে, হয়ের সাথে দন্তন্য, হয়ের সাথে মূর্ধন্য, এই সবগুলো যুক্ত বর্ণযুক্ত শব্দ কি হয়, এগুলো যদি থাকে তৎসম শব্দে, এগুলো থাকলে যুক্ত থাকলে কি হয় সেটা তৎসম শব্দ যুক্ত। এগুলো সাধারণত কোথায় যুক্ত হয়? তৎসম শব্দে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, নীলের ক্ষেত্রে একটা দীর্ঘিকার রয়েছে, নীল, ঠিক আছে, উষা, বধূ, ভূমি, ঋষি, যেখানে ঋষি, তারপর কি তৃষ্ণা, কৃষ্ণ, চিহ্ন, এই চিহ্ন, চিহ্ন, অপরাহ্ন। তো এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? তৎসম শব্দ বলবো, বা এই বিষয়গুলো থাকলে আমরা ধরেই নিব যে সেগুলো হচ্ছে তৎসম ভাষার শব্দ। তবে ব্যতিক্রমের কথা যদি বলি, এখানে কিছু ব্যতিক্রম রয়েছে, এই ব্যতিক্রম বিষয়গুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, যেরকম কৃষাণ, খ্রিস্ট, খ্রিস্টান, তারপর বেষ্টম, খ্রিস্টাব্দ। তো এই বিষয়গুলো, পোষা, এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আর একটা খেয়াল করি, ভূমণ্ডল সম্পর্কিত শব্দকে আমরা তৎসম শব্দ বলবো। কেমন? ভূমণ্ডল সম্পর্কিত বলতে কি বোঝায়? ভূমণ্ডল বলতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এগুলো হলে কি হয়? তৎসম বলবো। তারপর কি খণ্ডত্বযুক্ত শব্দগুলো তৎসম ভাষার শব্দ হয়। কীরকম? এখানে যে উদাহরণগুলো রয়েছে সবগুলো খেয়াল করে দেখুন, এখানে কিন্তু সবগুলোই খণ্ডত্ব রয়েছে সবগুলোতে, ঠিক আছে। তারপর ব্যতিক্রমের কথা যদি বলি, এই যে ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো কিন্তু আলাদাভাবে একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষা কিন্তু এই ব্যতিক্রম থেকেই বেশি প্রশ্ন হয়। যেরকম নাচ্ছি, তারপর কি রয়েছে উৎকোপালি, তারপর পিচ্ছা, গদ, এই বিষয়গুলো কিন্তু থাকলে আমরা ধরে নেব এগুলো হচ্ছে কি জার্মান ভাষা। এগুলো কিন্তু জার্মান ভাষা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বাংলা ভাষা, এটা ইতালি ভাষা, এটা হচ্ছে হিন্দি ভাষা, আর এগুলো সবগুলো হচ্ছে খণ্ডিত থাকলে সেগুলো হচ্ছে তৎসম ভাষা হবে। তারপর পরবর্তী কি বলা হয়েছে যে বহুবচন বাচক শব্দ যুক্ত থাকলে তৎসম ভাষার শব্দ হয়। কেমন? সম্পাদক মণ্ডলী, এখানে মণ্ডলী বহুবচন, শিক্ষকগণ, পুষ্পাঞ্জলি, মেঘমালা, এগুলো হচ্ছে কি বহুবচন বাচক। তো এগুলো যদি থাকে সেগুলোকে আমরা কি বলবো? তৎসম শব্দ। পরবর্তী খেয়াল করি যে 12 মাস এবং 7 দিনের নাম যদি থাকে, 12 মাস এবং 7 দিনের নাম, সেগুলো হলে কি হবে? তৎসম শব্দ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক যা রয়েছে সবগুলো কিন্তু তৎসম ভাষার শব্দ। একই সাথে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, সব। তারপর কি হিন্দু ধর্ম সংক্রান্ত শব্দগুলো, হিন্দু ধর্ম সংক্রান্ত যেরকম সীতা, গণেশ, বৈষ্ণব, তারপর কি রয়েছে শিব, লক্ষণ, এইগুলো সবগুলো হচ্ছে কি তৎসম শব্দ। তারপর কি দশমিকের নাম তৎসম শব্দ হয়। কিরকম? 10 দিকের নাম, 10 দিকের নাম তৎসম শব্দ। কিরকম? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, পূর্ব, এই যে নাম বিভিন্ন দিক সম্পর্কে বলা হয়েছে সবগুলো হচ্ছে তৎসম ভাষার শব্দ, ঠিক আছে। একই রকমভাবে উত্তরপত্র, খেয়াল করে এই দিক শব্দগুলোর সাথে যদি কোনো শব্দ যুক্ত হলে সেগুলোকে আমরা কি বলবো? তৎসম শব্দ। এখানে কি রয়েছে? ভবন, ধর্ম, কর্ম, পাত্র, এই শব্দগুলোর সাথে যদি কি যুক্ত হয়? পত্র যুক্ত হয়। খেয়াল করি উত্তরপত্র, পশ্চিমা, পূর্বপুরুষ, এই সবগুলো ক্ষেত্রে কি হবে? তৎসম শব্দ হবে। যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট মুখে আমি যতটুকু পারি বা আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনারা কি করবেন, এই যে স্লাইডগুলো রয়েছে অবশ্যই হয় খাতায় নোট ডাউন করে নেবেন, যারা বই কিনেননি
খাতায় নোট ডাউন করে নিয়ে পড়ার চেষ্টা করবেন। আর যারা অলরেডি আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই কিন্তু পিডিএফ পেয়ে যাবেন। অবশ্যই এই পিডিএফগুলো সেভ করে নিয়ে পরবর্তীতে আপনি প্রিন্ট আউট করেও কিন্তু চাইলে পড়তে পারবেন। খেয়াল করি, সংস্কৃত শব্দ থেকে অল্প কিছু পরিবর্তিত হয়ে অর্ধতৎসম শব্দ, অল্প কিছু পরিবর্তন। কীরকম? কুৎসিত, কুৎসিত থেকে কি কুৎসিত, রৌদ্র থেকে রৌদ্র, সকল থেকে সকল। তো এরকম এখানে কিন্তু অনেকগুলো উদাহরণগুলো দেওয়া রয়েছে, এই উদাহরণগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? আমি সবগুলো পড়াচ্ছি না। ঠিক একই রকম উৎসব, বৈষ্ণব, তারপর কি বৃহস্পতি থেকে বৃহস্পতি, এই সবগুলো কিন্তু এর মধ্যে পড়বে। খেয়াল করি, তদ্ভব শব্দটা আসলে কি? তদ্ভব হচ্ছে তৎসম থেকে উদ্ভব শব্দই তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। এখানে তদ্ভব অর্থাৎ তৎসম থেকে উদ্ভব শব্দই হচ্ছে কি খাঁটি বাংলা শব্দ। তো তদ্ভব শব্দ সংস্কৃত ভাষার শব্দের স্বাভাবিক অর্থাৎ প্রাকৃত রূপের মধ্য দিয়ে নতুন রূপ লাভ করে বাংলা ভাষায় অবস্থান করেছে। তো উদাহরণের কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে, খেয়াল করি। হস্ত থেকে হন্ত, চন্দ্র থেকে চন্দর, চাঁদ। তো এই হস্ত থেকে হন্ত, তারপর হচ্ছে কি হাত। এই বিষয়গুলো কিন্তু তদ্ভব শব্দের মধ্যে উদাহরণের মধ্যে কিন্তু পড়ে যায়। খেয়াল করি কিছু তদ্ভব শব্দের উদাহরণ দেখি। এখানে তৎসম রয়েছে, প্রকৃত এবং তদ্ভব। তো মৃত্তিকা থেকে কি আসছে? মৃত্তিয়া, শেষে আসছে মাটি। ঠিক একই রকমভাবে কি আসছে? বধূ থেকে বহু, বহু থেকে কি বউ। তো ঠিক আছে, তো এই উদাহরণগুলো কিন্তু আপনারা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন অথবা পিডিএফগুলো সেভ করে নিয়ে পরবর্তীতে পড়ে নেবেন। ওকে, তো এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে। তো এত উদাহরণ দেওয়ার উদ্দেশ্য একটাই, আমি জাস্ট শুধু একটা কথাই বারবার বলি, সেটা হচ্ছে যে বিগত প্রশ্নের প্রতি বলি আর প্রচুর উদাহরণ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? প্রচুর উদাহরণ প্র্যাকটিস করলে আপনাদের জন্য এই বিষয়গুলো মনে রাখা খুব সুবিধা হবে। খেয়াল করি, দেশি শব্দ। আর্যদের আগমনের পূর্বে এদেশে যে আদি অধিবাসী যেমন কোল, মুন্ডা, অস্ট্রিক প্রভৃতি ছিল, তাদের মুখের ভাষাকেই দেশি ভাষা বলে। মুখের ভাষাকেই দেশি ভাষা, অর্থাৎ অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কিন্তু দেশি শব্দ বলে। তার মধ্যে খেয়াল করি এখানে কুড়ি থেকে কোল ভাষা, চোলা থেকে মুন্ডারি ভাষা এবং পেট হচ্ছে কি তামিল ভাষা। তো এগুলো কিন্তু উদাহরণগুলো আমাদের কিন্তু খুব বেশিভাবে পড়তে হবে। তো দেশি শব্দের তালিকার কথা, এখানে অনেকগুলো দেশি শব্দ রয়েছে। নিশিন্দা, টুপি, তারপর কি ঢোল, রুটি, ঝাঁটা, তামাকু, ডাব, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। খেয়াল করি এখানে বিশেষ দ্রষ্টব্য একটু খেয়াল করি। অভিধান অনুসারে, খেয়াল করি খুবই গুরুত্বপূর্ণ, অভিধান অনুসারে এই শব্দগুলো চোঙা, ঢাল, ঢেকি হিন্দি শব্দ। গঞ্জ হচ্ছে কি শব্দ? অভিধান অনুসারে ফার্সি শব্দ। আর অভিধানে ডিগবাজি, খুকি, চিমটি এই শব্দগুলো কি রয়েছে? হাড়ি, এগুলো হচ্ছে বাংলা শব্দ, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর চিরা, সেউতি, চিংড়ি, পোনা, বাদুর, এগুলো হচ্ছে তৎসম শব্দ, তৎসম ভাষার শব্দ। তবে নবম দশম শ্রেণীর ব্যাকরণ অনুসারে এগুলো হচ্ছে দেশি শব্দ। তো এটা একটু মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে যে একটা হচ্ছে অভিধান অনুসারে এগুলো কোন ভাষার শব্দ আমরা জানলাম, আর একটা হচ্ছে যে নবম দশম শ্রেণী অনুসারে এটা কিন্তু দেশি ভাষার শব্দ। তো এই দুইটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এই দুইটা বিষয় কিন্তু আমাদের মাথায় রাখবে। অনেক সময় কিন্তু যে কোনো একটা অপশন থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। পরবর্তী খেয়াল করে বিদেশি শব্দ। তো বিদেশি শব্দ বলতে আসলে অনেক শব্দ বোঝানো হয়েছে এখানে। খেয়াল করে বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দগুলোকে বিদেশি শব্দ বলে। তো বিদেশি শব্দগুলো কী কী রয়েছে আমরা জানি। যে প্রথমে যদি আরবি শব্দের কথা যদি বলি, আরবি শব্দকে আমরা দুভাবে এসছে বাংলায়। কিভাবে? একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, আর একটা হচ্ছে প্রশাসনিক সংক্রান্ত। ধর্ম এবং প্রশাসনিক সংক্রান্ত। তো খেয়াল করে এখানে কিন্তু ধর্ম সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, প্রথমে যদি বলি যে আল্লাহ, তারপর কি আকবর, অজু, ঈদ, ফরজ, জানাজা, আখিরাত, কাফের, মিনাস, মসজিদ, মাদ্রাসা, ঠিক আছে? দুনিয়া, হজ, জিকির, জাকাত, তৌবা, দোয়া, কুদরত, সবগুলো কিন্তু কি এগুলো সবগুলো হচ্ছে কি আরবি ভাষার শব্দ। আরবি ভাষা থেকে এই সবগুলো ধর্ম সংক্রান্ত, অর্থাৎ এগুলো হচ্ছে সবগুলো আরবি ভাষার শব্দ। আর প্রশাসনিক অর্থে প্রশাসনিক সংক্রান্ত হচ্ছে আরবি শব্দ কোনগুলো একটু খেয়াল করি। যে বাতিল, জরিমানা, ওকালতি, মিনার, মসজিদ, গরিব, কিতাব, দলিল, ফতুর, নাজিরের সবগুলো হচ্ছে কি কসাই, মক্কেল, এগুলো সবগুলোই হচ্ছে প্রশাসন সংক্রান্ত আরবি শব্দ। তো এই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রাখবো। ঠিক এখানে কিন্তু আরও অনেকগুলো উদাহরণ রয়েছে। মস্করা, ইস্তরফা, ওয়াকিবহাল, এই সবগুলোই হচ্ছে আরবি শব্দ এবং সেটা কিন্তু প্রশাসনিক সংক্রান্ত, ঠিক আছে? প্রশাসনিক সংক্রান্ত কিন্তু আরবি শব্দ। তো এগুলো আমরা পিডিএফ দিয়ে নেব, পরবর্তীতে আপনারা এগুলো
সেভ করে পড়ে নেবেন, ঠিক আছে। এছাড়াও আরও অনেকগুলো হিসেবে রয়েছে, যেরকম কলম, জাহাজ, ওজন, শরবত, হাবি, অনেকগুলো রয়েছে, ঠিক আছে। মৌসুম, তো এটা একটু খেয়াল করি, মৌসুমটা একটু খেয়াল করবো না। মৌসুমটা কি? মৌসুম হচ্ছে কিন্তু আরবি শব্দ, কিন্তু মৌসুমে কিন্তু আবার ফার্সি শব্দ, এটা একটু মাথায় রাখবো। খাস কিন্তু আরবি শব্দ, কিন্তু একই সাথে খাসা কিন্তু আবার ফার্সি শব্দ, এটা একটু মাথায় রাখবো। তারপরে কি ইমারত কিন্তু আরবি শব্দ, কিন্তু দালাল কিন্তু কি শব্দ? ফার্সি শব্দ। তো এই নিচের লাইনটা একটু অবশ্যই একটু গুরুত্ব সহকারে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এটা কিন্তু আমরা জানলাম কি মৌসুম হচ্ছে আরবি শব্দ, কিন্তু মৌসুমি হচ্ছে ফার্সি শব্দ। তো যার নাম আসলে আপনাদের অনেকের নাম হয়তো থাকতে পারে মৌসুমি, তো কোনো আসলে মেয়েদের নাম। তো ঠিক আছে, এক্ষেত্রে আপনারা চাইলে সহজে মনে রাখতে পারেন যে এটা একটা আরবি শব্দ। ওকে, পরবর্তী খেয়াল করি যে আইন সংক্রান্ত সব শব্দ আরবি, তবে কি আইন শব্দ নিজেই কিন্তু ফার্সি। খেয়াল করি, আইন সংক্রান্ত সব শব্দ কিন্তু আরবি, সব শব্দই হচ্ছে কি আরবি, কিন্তু আইন হচ্ছে নিজেই কিন্তু একটা কি ফার্সি শব্দ। ঠিক একই রকমভাবে জবানবন্দি শব্দটিও কিন্তু ফার্সি ভাষার শব্দ। তারপর কি অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার, কোর্ট, এগুলো হচ্ছে ইংরেজি ভাষার শব্দ। আর কাঠগড় হচ্ছে সংস্কৃত শব্দ, ফৌজদারি, ফৌজ যোগ দাড়ি। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা জাস্ট পড়ে নেবেন, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি শুধুমাত্র, ঠিক আছে। তারপর সন, তারিখ, দোয়াত, কলম ফার্সি শব্দ হলেও লেখার কিন্তু কালি, এগুলো হচ্ছে কি লেখার কালিটা হচ্ছে কি সংস্কৃত ভাষার শব্দ, এবং কাগজটা কিন্তু আবার ফার্সি শব্দ। অর্থাৎ আপনি যেটাতে লেখেন কালিটা হচ্ছে সংস্কৃত শব্দ এবং কাগজটা হচ্ছে কিন্তু ফার্সি শব্দ। তো ফার্সি শব্দ সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, একটু খেয়াল করি ফার্সি শব্দকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি। ফার্সি শব্দকে আমরা ইরানের ভাষা 3 ভাগে বাংলা ভাষায় এসছে, কিরকম? একটা হচ্ছে কি ধর্ম সংক্রান্ত, প্রশাসন, আর একটা হচ্ছে বিবিধ। খেয়াল করি ধর্ম সংক্রান্ত কি কি রয়েছে ফার্সি ভাষার শব্দ, খেয়াল করি এখানে মুয়াজ্জিন, সুপারিশ, বেহেশত, খোদা, নামাজ, এই সবগুলো কিন্তু কি দোজক, রোজা, গুনাহ, তারপর কি হাদিস, গোরস্থান, এগুলো সবগুলো হচ্ছে ফার্সি শব্দ, ঠিক আছে, ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ। আর প্রশাসন সংক্রান্ত ফার্সিগুলো কি কি রয়েছে, প্রশাসন সংক্রান্ত যেগুলো রয়েছে সেগুলোর কথা যদি বলি, খেয়াল করি রশিদ, বাদশা, আমদানি, এই সবগুলো কিন্তু অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে। এই উদাহরণগুলো আপনারা নিজেদের মতো করে পড়ে প্রিন্ট আউট করে পড়ে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে বিবিধ, বিবিধের মধ্যে অনেকগুলো উদাহরণ রয়েছে, যে উদাহরণগুলো আসলে সেতার, পোলাও, এই শব্দগুলো কি সবগুলো হচ্ছে ফার্সি শব্দ। ওকে, এখানে আরও অনেকগুলো উদাহরণ রয়েছে। তো পরবর্তীতে একটু খেয়াল করি, এখানে বলা হচ্ছে দারোগা শব্দটি অভিধান, এটা একটু খেয়াল করি কি বলছে এখানে, দারোগা শব্দটি অভিধান মতে, একটা হচ্ছে অভিধান মতে কি শব্দ, ফার্সি ভাষার শব্দ। তবে অপশনে যদি ফার্সি না থাকে সেক্ষেত্রে আমরা কি দেওয়া যাবে, তুর্কি দেওয়া যাবে। তো কিছু কিছু এক্সেপশনাল বিষয় রয়েছে। খেয়াল করি দারোগা শব্দটি আমরা জানলাম কি ফার্সি ভাষার শব্দ হল, তবে এটা অপশনে যদি ফার্সি না থাকে সেক্ষেত্রে আমরা তুর্কি দেখাতে পারি। ঠিক একই রকমভাবে বর্গী শব্দটি অভিধান মতে কি ফার্সি ভাষা, কিন্তু অপশনে যদি ফার্সি না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে মারাঠি দিতে পারি। আবার গণ শব্দটি কিন্তু অভিধান অনুসারে কি ফার্সি, কিন্তু অপশনে যদি ফার্সি না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে দেশি শব্দ দিতে পারি। আর পরবর্তী খেয়াল করি যে ফার্সি শব্দ চেনার উপায় একটু যদি বলি, ফার্সি শব্দ যদি চেনার উপায়ের কথা যদি বলি, ফার্সি উপসর্গগুলো যুক্ত থাকলে বেশিরভাগ শব্দ কিন্তু ফার্সি শব্দ হয়। যেমন বেতার, গরমিল, নিমরাজি, কারখানা, তারপর কি বকলম, এগুলো হচ্ছে সবগুলো কি ফার্সি ভাষার শব্দ। আমরা জানি কিন্তু ফার্সি ভাষার যে শব্দ উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গ যুক্ত করে কিন্তু এগুলো ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে খেয়াল করি শব্দের শেষে যদি গড় এবং কর থাকে এবং পেশা বা বৈশিষ্ট্য বোঝায় সেটা কিন্তু ফার্সি শব্দ হয়। কীরকম? উদাহরণে বলা হচ্ছে কি সওদাগর, তারপরে যে বাজিকর, কারিগর, তো এগুলো কিন্তু একটা পেশা বোঝাচ্ছে একই সাথে, এবং একই সাথে গড় এবং কর যুক্ত রয়েছে। তো যদি এসে না থাকে বোঝায়, তবে কি যদি এসব যদি না বোঝায় তাহলে কি ফার্সি হবে না। যেমন কি আজগর, তারপর কি আয়কর, ভীতিকর ইত্যাদি, এগুলো সংস্কৃত ভাষার শব্দ। অর্থাৎ এটা সত্য হচ্ছে গড় এবং কর থাকতে হবে, এবং পেশা বা বৈশিষ্ট্য থাকলেই শুধুমাত্র ফার্সি শব্দ হবে, আদারওয়াইজ কিন্তু এটা সংস্কৃত শব্দ হবে। এটাই কিন্তু এখানে বলা রয়েছে বা বলা হয়েছে। পরবর্তীতে একটু খেয়াল করি, পরবর্তীতে বলা হয়েছে যে একই অর্থ যুক্ত বিভিন্ন শব্দ, কীরকম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কি আরবি শব্দ, আরবি শব্দ হচ্ছে কি, আরবি শব্দ হচ্ছে একটা হচ্ছে আরবি শব্দ আর একটা ফার্সি আর একটা হচ্ছে তৎসম। আল্লাহ হচ্ছে কি শব্দ, আরবি শব্দ, কিন্তু খোদা এটাও কিন্তু আমরা আল্লাহকে মিন করি, এটা হচ্ছে ফার্সি শব্দ, আর ঈশ্বর হচ্ছে তৎসম শব্দ। একই রকম যদি বলা হয় কবর, ঠিক আছে, এটা হচ্ছে কবর, কবর, তারপর হচ্ছে কি গোরস্থান, শ্মশান।
আরবি হচ্ছে কবর, ফার্সি হচ্ছে গোরস্থান এবং তৎসম হচ্ছে শ্মশান। এরকম আতর, খুশবু, সুগন্ধি। তারপর কি সাওম, রোজা, উপবাস। তো আমরা কি বলি নর্মালি হচ্ছে যে আমরা যারা মুসলমান রয়েছে তারা আরবি ভাষায় যদি বলি তাহলে সাওম বলি, ফার্সি ভাষায় হচ্ছে রোজা, আর উপবাস যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় উপবাস বলে থাকেন। ঠিক একই রকম জাহান্নাম, দোজক, নরক, তারপর কি সালাত, নামাজ, প্রার্থনা, জান্নাত, বেহেশত, স্বর্গ, এই সব কিছু কিন্তু আরবি, ফার্সি এবং তৎসম শব্দ। তো এই বিষয়গুলো কিন্তু খুব বেশি আসে, বিশেষ করে এই আরবি এবং ফার্সি এই দুইটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এই দুইটা কিন্তু কনফিউশন তৈরি করে, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবার আসে মিশ্র শব্দ। মিশ্র শব্দ, তো মিশ্র শব্দের কথা যদি বলি তো মিশ্র শব্দ কিন্তু অনেকগুলো রয়েছে আমরা জানি। কেতা, দুরুস্ত, এগুলো কি আরবি, ফার্সি। দলিল, দস্তখত, দস্তাবেজ কি আরবি, ফার্সি। তারপর কি রয়েছে বায়না, আরবি, ফার্সি। এই সবগুলো কিন্তু মিশ্র শব্দ। প্রচুর অনেকগুলো মিশ্র শব্দের এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে। এই উদাহরণগুলো কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে নেবেন, ঠিক আছে? আদমশুমারি, আরবি, ফার্সি। তো এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আবহাওয়া, ফার্সি যোগ আরবি প্রায় কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়, ঠিক আছে? এই উদাহরণগুলো অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নিয়ে পড়ে নেবেন, ঠিক আছে? এবার খেয়াল করো ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ খুবই কমন এবং আমাদের খুব বেশি সমস্যা হয় না, আমরা প্রায়ই জানি ইংরেজি শব্দ কীগুলো কোনগুলো। তো এগুলো একটু রিডিং করে নেবেন, তারপরও গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দগুলো রয়েছে এগুলো রিডিং করে নেবেন তাহলেই হবে, ঠিক আছে? আর পর্তুগিজ শব্দের কথা যদি বলি, পর্তুগিজ শব্দটা হচ্ছে পর্তুগিজ শব্দ, ঠিক আছে? পর্তুগিজ। তো পর্তুগিজ শব্দের কথা যদি বলি কি কি রয়েছে পর্তুগিজ শব্দ খেয়াল করি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ। পর্তুগিজ শব্দ কিন্তু প্রায়ই আসতে দেখা যায়, একটু খেয়াল করবো। এখানে বলা হয়েছে কি আনারস, আলকাতরা, পাউরুটি, বেহেলা, পেঁপে, চাবি, কপি। তো একটু কথা বলি, এই অনেকেই কিন্তু এই বিভিন্ন ভাষার শব্দ পড়তে গিয়ে কিন্তু ছন্দ আকারে পড়ে থাকেন। আমি কিন্তু চাইলেই ছন্দ আকারে আপনাদেরকে দিতে পারতাম, বাট আমি দেইনি। কেন জানেন? কারণ ছন্দ আকারে পড়ে আসলে খুব একটা বেশি মনে থাকে না। আপনি যদি নর্মালি যদি মনে রাখার চেষ্টা করেন এই বিষয়টা বেশি ইফেক্টিভ হবে। তো সুতরাং চেষ্টা করবেন যে বারবার রিডিং পড়তে, তাহলে রিডিং পড়লেই কিন্তু অটোমেটিক্যালি এগুলো মানে অবচেতন মনে কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে। সুতরাং সব ছন্দ আকারে পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে? ছন্দ পড়লেই বরঞ্চ আপনার উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু খুবই কমন এবং পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে। পর্তুগিজ শব্দগুলো একটু পড়ে নেবেন। খেয়াল করি এখানে বলা হয়েছে কি খ্রিস্টান ধর্ম সংক্রান্ত বিষয়বলি পর্তুগিজ ভাষার শব্দ, খ্রিস্টান ধর্ম। আর বারান্দার কথা যদি বলা হয়েছে যে বারান্দা শব্দটি অভিধান মতে ফার্সি, তবে অপশনে যদি ফার্সি না থাকে সেক্ষেত্রে পর্তুগিজ দিতে হবে। আবার ক্রুশ শব্দটি অভিধান অনুপাতে ইংরেজি দেওয়া আছে, যদি অপশনে ইংরেজি না থাকে সেক্ষেত্রে পর্তুগিজ দেওয়া থাকে। তো এই এক্সেপশনাল কিছু বিষয় রয়েছে, এগুলো একটু আলাদাভাবে জোর দিতে হবে। তারপর খেয়াল করি তুর্কি শব্দ। তুর্কি শব্দের মধ্যে কি রয়েছে? চাকু, লাশ, সওগাত, চিলমুচি, মুচলেকা, চোগা, এই সবগুলো হচ্ছে কি চাকু, তালাশ, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। খেয়াল করি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বাবা শব্দটা হচ্ছে তুর্কি ভাষার শব্দ, কিন্তু পিতা বা জনক এই দুটা কিন্তু আবার তৎসম শব্দ থেকে এসছে। এটা একটু মাথায় রাখতে হবে যে বাবা তুর্কি ভাষার শব্দ হলেও পিতা বা জনক হচ্ছে তৎসম শব্দ থেকে আসছে। আর আব্বু বা আব্বা কিন্তু আরবি ভাষার শব্দ, এটা কিন্তু আবার মাথায় রাখতে হবে। আব্বু বা আব্বা কিন্তু আরবি ভাষার শব্দ, কিন্তু বাপ কিন্তু আবার বাংলা ভাষার শব্দ। তো এই বাবা বা পিতা নিয়ে যে কাহিনী, এই কাহিনীগুলো একটু মাথায় রাখতে হবে। প্রায় কিন্তু এই পরীক্ষাটা এই সম্পর্কিত কিন্তু পরীক্ষায় আসে যে বাবা কোন ভাষার শব্দ বা আব্বু বা আব্বা কোন ভাষার শব্দ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। হিন্দি ভাষার শব্দ এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, এগুলো আমি আলাদাভাবে পড়াচ্ছি না, এগুলো আপনারা পরবর্তীতে রিডিং করে নেবেন, বারবার পড়লেই হয়ে যাবে। এখানে একটু খেয়াল করে দেখো বোন শব্দটি অভিধান অনুপাতে কি সংস্কৃত, অভিধান অনুপাতে সংস্কৃত, আর ভগিনী শব্দ থেকে এটা কিন্তু আসছে। তারপর কি অভিধান মতে, খেয়াল করে অভিধান মতে হচ্ছে কি মামা মামিকে দেশি শব্দ বলা হয়েছে, ঠিক আছে? মামা মামিকে দেশি শব্দ বলা হয়েছে, কিন্তু অভিধান মতে দাদা দাদি চাচার সংস্কৃত শব্দ। তো এই বিষয়গুলো কিন্তু একটু বারবার পড়ে নেবেন, ঠিক আছে? আমি আর বেশি পড়ছি না, অনেকগুলো স্লাইড আছে, এগুলো সবগুলো শেষ করতে হবে, এগুলো জাস্ট পড়ে নেবেন, বোঝানোর কিচ্ছু নাই, জাস্ট রিডিং করে নেবেন। ফরাসি শব্দ কোনগুলো এগুলো বারবার আসলে সেভাবে আমি পড়াচ্ছি না, একটু রিডিং পড়ে নেবেন বারবার। তবে মাথায় রাখবেন যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু আমি এখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। তো খেয়াল করি এখানে এক্সেপশনাল কিছু রয়েছে। বন্দুক, বন্দুকটা কিন্তু আরবি শব্দ। তারপর কি বারুদ হচ্ছে ফার্সি শব্দ, এবং পিস্তল, পিস্তল হচ্ছে ফরাসি ভাষার শব্দ। এগুলো একটু মাথায় রাখবেন, এক্সেপশনাল। বন্দুক হচ্ছে আরবি শব্দ, আর পিস্তল হচ্ছে ফরাসি শব্দ, আর কি বারুদ হচ্ছে ফার্সি শব্দ। তো এই বিষয়গুলো কিন্তু একটু
মাথায় রাখবেন, ঠিক আছে? তো ল্যাটিন ভাষার শব্দ বা ল্যাটিন ভাষার শব্দ কোনগুলো? তো এখানে যে এক্সাম্পলগুলো রয়েছে সবগুলোই কিন্তু ল্যাটিন বা ল্যাটিন ভাষার শব্দ। তো এগুলো একটু আলাদাভাবে পড়ে নেবেন, ঠিক আছে? পরবর্তীতে খেয়াল করি যে গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায় এরকম কিছু শব্দ আমি এখানে তালিকা দিয়েছি, যে শব্দগুলো কিন্তু আসলে আপনারা এগুলো রিডিং পড়ে নেবেন, বারবার বারবার রিডিং পড়লে কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে আশা করি। খেয়াল করি গুরুত্বপূর্ণ কী কী রয়েছে। জাপানি শব্দের কথা যদি বলি, জুডো, রিক্সা, প্যাগোডা শুনামি খুবই আসে, প্রায়ই কিন্তু আসে রিক্সা, প্যাগোডা, জাপানি শব্দ এগুলো, ঠিক আছে? এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু এখানে স্লাইড আকারে কিন্তু আপনাদের জন্য রেডি করে ফেলছি, ঠিক আছে? ঠিক একই রকমভাবে দেখুন তামিল শব্দ, গুজরাটি খুব পরীক্ষায় আসে এবং আমরা কি এরকম জন্মের পর থেকে কিন্তু শুনে আসছি যে হরতাল কোন ভাষার শব্দ, ঠিক আছে? খুব কমন প্রশ্ন এগুলা এবং পরীক্ষায় আসার মতো উপযোগী। পেরু ভাষার শব্দ কোনগুলা, তারপর মালয় শব্দ কোনগুলো, চীনা শব্দ কোনগুলো, সবগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরে দেখি মিশ্র শব্দ। তো মিশ্র শব্দগুলো কি রয়েছে? আমরা জানি যে হাট বাজার, খ্রিস্টাব্দ এগুলো কিন্তু বোর্ড বইয়ে দেওয়া রয়েছে, 9-10-এর বোর্ড বইয়ে কিন্তু এই বিষয়গুলো দেওয়া রয়েছে। তারপরও এখানে অনেকগুলো মিশ্র শব্দ রয়েছে, যে মিশ্র শব্দগুলো আপনাদের জন্য এর বাইরে আশা করি পড়া লাগবে না। আমি আজকে শব্দ এবং শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কিত যে তথ্যগুলো দরকার পরীক্ষায় টিকার মানে কমন পাওয়ার জন্য বা কমন উপযোগী, এর বাইরে ইনশাল্লাহ আশা করি কমন আপনাদের পড়তে হবে না। শুধু এইটা একটু দেখবেন আর বিগত প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলেই আশা করি হয়ে যাবে। এখানে প্রচুর কিন্তু আমি শব্দ রেখেছি, খেয়াল করুন মিশ্র শব্দ অনেকগুলো রয়েছে, ঠিক আছে? হেডমাস্টার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, হেডমাস্টার, হেডমাস্টার, হেড হচ্ছে আমরা জানি হেড মাস্টার ইংরেজি যোগ ইংরেজি শব্দ, তাই না? দুইটা ইংরেজি ভাষার শব্দ। হিন্দুত্ব ফরাসি এবং সংস্কৃত ভাষা নিয়ে গঠিত হয়েছে। তারপর কি বেহেট মানে কি? বেহেট হচ্ছে বেহেট হচ্ছে কি ফরাসি এবং ইংরেজি নিয়ে গঠিত হয়েছে। আইনজীবী, আইন হচ্ছে কি ফার্সি এবং তৎসম শব্দ নিয়ে গঠিত হয়েছে। চা নাস্তা চীনা এবং ফার্সি। তো এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। খেয়াল করি মুন্ডুমাল শব্দটা আসলে কি? মুন্ডুমাল শব্দ একটু জানার চেষ্টা করব যে বড় নামযুক্ত শব্দের সংক্ষিপ্তকরণ কি হচ্ছে মুন্ডুমাল শব্দ আছে। যেরকম আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সংক্ষেপে আমরা বলি কি ঢাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রাবি, দুর্নীতি দমন কমিশন দুদককে বলে আমরা কি দুদক বলি, ঠিক আছে? কাবিখা কাজের বিনিময়ে খাদ্য সংক্ষেপে আমরা বলি, তাই না? তো এই যে এটাই বলা হয়েছে যে সংক্ষিপ্ত করা হয়, অর্থাৎ বড় নামযুক্ত শব্দকে যদি সংক্ষিপ্ত রূপে করা হয় তাহলে সেটাকে আমরা মুন্ডুমাল শব্দ বলবো, ঠিক আছে? মুন্ডুমাল শব্দ বলবো। আমরা প্রায়ই কিন্তু এটা অভ্যস্ত, এভাবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এটা জানি না যে আসলে এটা কিভাবে এটা চেঞ্জ হয়েছে। এবার রং সংক্রান্ত প্রশ্নের উত্তর খেয়াল করি। সংস্কৃত কী কী রং রয়েছে? খাঁটি বাংলা, মেক্সিকান, দেশি, ফার্সি, ইতালি, এই সবগুলো কিন্তু এখানে রঙের যে বিষয়গুলো রয়েছে এগুলো গুরুত্বপূর্ণগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে? এবার আসবো আমরা সেকেন্ড যে অপশনে রয়েছে আমাদের স্লাইডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ। আমাদের টপিক ছিল, আমরা নিশ্চয় জানেন আমাদের যে টপিক ছিল, খেয়াল করি আমাদের কিন্তু আমরা ফার্স্ট টপিকে বলেছি যে শব্দের শ্রেণীবিভাগ এবং লিঙ্গ পরিবর্তন সম্পর্কে একটু জানবো। আমরা মোটামুটি শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে একটু আইডিয়া নিয়েছি মোটামুটি। তো এখন আমরা শব্দের শ্রেণীবিভাগ শেষে আমরা যাব এখন কোথায়? নেক্সট যে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ অর্থাৎ লিঙ্গ পরিবর্তনের যে বিষয়গুলো রয়েছে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ থেকে কিন্তু প্রায়ই পরীক্ষা আসতে দেখা যায় এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এখান থেকে আমরা কিভাবে কি পড়বো সেটা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করি এখানে বলা হচ্ছে লিঙ্গ শব্দের অর্থ আমরা জানি যে চিহ্ন, অর্থাৎ যা দ্বারা পুরুষ বা স্ত্রীকে চিহ্নিত করা হয় সেটা হচ্ছে লিঙ্গ বলে। তো লিঙ্গ মূলত হচ্ছে কয় প্রকার? খুব কমন প্রশ্ন, আমরা সবাই জানি এবং সবাই পারি, এখানে আসলে বোঝানোর কিছু নাই। চার প্রকার যে রয়েছে কি কি? পুরুষলিঙ্গ বলতে আমরা যা বুঝি পুরুষবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ বলতে স্ত্রীবাচক বা স্ত্রী বিষয়গুলোকে বোঝায়, স্ত্রী জাতিকে নির্দেশ করে। তারপর কি বলা হয়েছে? উভয় লিঙ্গ, তো আমরা জানি যে শব্দগুলো দিয়ে পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝাবে সেটা হচ্ছে উভয় লিঙ্গ বোঝায়, ঠিক আছে? সেরকম হচ্ছে যে শিশু, সন্তান, এগুলো সবগুলো হচ্ছে কি উভয় লিঙ্গের মধ্যে পড়ে। তো এখন কথা হচ্ছে যে নারী পুরুষ উভয়কে বোঝালে কিন্তু উভয় লিঙ্গ বসে, ঠিক আছে? তো এখন ধরুন আমি, আমরা, সে, তারা, তোমরা, শিক্ষার্থী, সমিতি, এগুলো সবগুলো হচ্ছে কি উভয় লিঙ্গের মধ্যে আমরা বসাতে পারি। এখানে ব্যক্তিবাচক সর্বনাম উভয় লিঙ্গ হয়ে থাকে। কিরকম ব্যক্তিবাচক মানে কি? আমি, আমরা, তুমি, তোমরা, সবগুলো হচ্ছে কি ব্যক্তিবাচক সর্বনাম, এগুলো হচ্ছে উভয় লিঙ্গ হয়ে থাকে। পরবর্তী সমষ্টিবাচকের কথা যদি বলা হয়, সমষ্টিবাচক কি কি রয়েছে খেয়াল করি। সমষ্টিবাচক রয়েছে হচ্ছে কি গুরু, শিষ্য, শিক্ষিত, শিষ্য, সন্তান, শিশু প্রভৃতি হচ্ছে কি সমষ্টি বা জাতিবাচক বিশেষ্য, এগুলো থাকলে উভয় লিঙ্গ হয়ে থাকে।
পরবর্তী কি জীবিকা বা পদায়ন সংক্রান্ত বিষয় যদি হয়, পুরুষ বা স্ত্রী উভয়ই কর্মরত হলে তাকে উভয়লিঙ্গ বলে। কিরকম? যেরকম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, বিচারপতি, সেনাপতি, ডাক্তার, এই সবগুলোই কিন্তু কি উভয়লিঙ্গ বোঝায়। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে কি বধূ। খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কনফিউশন তৈরি। বধূ বানানটা একটু খেয়াল করবো। প্রথমে বধূ বানানের কথা যদি বলা হয়, বয়ে চন্দ্রবিন্দুর এবং ধয় রস্যুকার। বধূ অর্থ মানে কি? বধূ অর্থ হচ্ছে বন্ধু, আর এটা হচ্ছে কি উভয়লিঙ্গ। আর এই বধূ মানে হচ্ছে কি, এই বানানের বধূ হচ্ছে কি, একটা হচ্ছে বধূ আর আরেকটা হচ্ছে বধূ, দুটাই কিন্তু বধূ, ঠিক আছে? বানানটা একটু খেয়াল রাখতে হবে, বানানগুলো একটু খেয়াল করতে হবে। প্রথম বধূর সাথে চন্দ্রবিন্দু রয়েছে এবং ধয়ের সাথে রস্যকার রয়েছে। এই বধূ শব্দের অর্থ হচ্ছে বন্ধু, এই বধূ মানে হচ্ছে বন্ধু। আর পরের যে বধূটা, এই বধূ মানে হচ্ছে স্ত্রী বা ওয়াইফ, স্ত্রী বা ওয়াইফ। তার মানে পরের যে বধূটা, এটা যদি বোঝায় তাহলে বউ বা স্ত্রী বোঝায়, যেটা আসলে আমরা জানি স্ত্রীলিঙ্গ। আর প্রথম যে বধূটা, এটা মানে হচ্ছে বন্ধু। তো বন্ধু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু হয়, তো যার কারণে এটা উভয়লিঙ্গ। ওকে, ক্লিবলিঙ্গ আমরা নিশ্চয় জানি, জড় পদার্থ বোঝাবে, মানুষ বা পুরুষ বা স্ত্রী কোনো জাতিকে নির্দেশ করবে না, অর্থাৎ জড় বিষয়কে বোঝাবে, সেটাই হচ্ছে কি ক্লিবলিঙ্গ। আর পুরুষ বা স্ত্রীবাচক যে শব্দ রয়েছে, এটা কিন্তু আমরা কোথায় আলোচিত হয় ব্যাকরণের, আমরা জানি, আমরা গত ক্লাসে পড়ে আসছি, পুরুষ বা স্ত্রীবাচক শব্দ কিন্তু ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের একটা আলোচ্য বিষয়। পরবর্তী খেয়াল করি, পুরুষ বা স্ত্রীবাচক শব্দ কয় প্রকার? পুরুষ বা স্ত্রীবাচক শব্দ কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে পতি বা পত্নীবাচক অর্থে, আর একটা হচ্ছে কি সাধারণ অর্থে বা পুরুষ ও স্ত্রীবাচক অর্থে। তো পতি ও পত্নীবাচক অর্থে যেখানে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, এরকমটা বোঝাচ্ছে। কিরকম স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে? অর্থাৎ দেওর, যা, চাচা, চাচি, ভাই, ভাবি, খালা, খালু, আব্বা, আম্মা, এই সবগুলো কি, সবগুলো যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক পতি বা পত্নীবাচক অর্থে বোঝাচ্ছে। আর পুরুষ ও মেয়েবাচক অর্থে যদি বোঝায়, যা অপত্নীবাচক অর্থে বোঝাবে। কিরকম? স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝাবে না, অর্থাৎ দেওর, ননদ, বালক, বালিকা, খোকা, খোকি, ভেড়া, ভেড়ি, মোরগ, মুড়ি, মুরগি, পাগলা, পাগলে ইত্যাদি, ঠিক আছে? আর পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দ কিভাবে রূপান্তর হবে, বা পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দের রূপান্তর খেয়াল করি। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টিযুক্ত, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টিযুক্ত হলে, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টিযুক্ত হলে পুরুষবাচক শব্দটি স্ত্রীবাচকে রূপান্তরিত হয়, তাকে স্ত্রীবাচক প্রত্যয় বলে। খেয়াল করি, বাংলা স্ত্রী প্রত্যয়, বাংলা স্ত্রী প্রত্যয়টা আসলে কি? পুরুষবাচক শব্দের সাথে কতকগুলো প্রত্যয় যুক্ত করে কি হয়, স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়। কিরকম? নি প্রত্যয় যোগে। খেয়াল করি, অনেকগুলো প্রত্যয় আছে, এর মধ্যে একটা হচ্ছে নি প্রত্যয় যোগে। সাধারণ তথা সমাজের নিম্ন শ্রেণী, একটা হচ্ছে নিম্ন শ্রেণীর পুরুষবাচক বোঝাবে, আর একটা হচ্ছে কি উচ্চ শ্রেণীর পুরুষবাচক শব্দের সাথে নি প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচকভাবে তৈরি করা হয়। কিরকম? উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। খেয়াল করি, একটা হচ্ছে কি সাধারণ অর্থে নি, আর একটা হচ্ছে অবগাথ্যে নি। এখানে সাধারণ অর্থে নি কি বলা হয়েছে, যে উচ্চ শ্রেণীর পুরুষবাচক শব্দের সাথে কিন্তু অবজ্ঞা প্রকাশ পায়। কিরকম? খেয়াল করি, ডাক্তার থেকে ডাক্তার নেই, মাস্টার মাস্টার নেই, এগুলো বলি না যে অনেক সময় আমরা কিন্তু মজা করে বলি, হ্যাঁ খুব বড় ডাক্তার নিয়ে হয়ে গেছো, বা খুব মাস্টার নিয়ে হয়ে গেছো, বলে নাই না? এটা হচ্ছে কিন্তু অবজ্ঞার্থে ব্যবহার করা হয়। আর সাধারণ অর্থের কথা যদি বলা হয়, কামার থেকে নি প্রত্যয় যোগে, কামার নেই, ভিকার থেকে ভিকারি নেই, বেদে থেকে বেদে নেই, কুমার থেকে কুমার নেই, এগুলো সবগুলো কিন্তু নি প্রত্যয় যোগে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? পরবর্তীতে একটু খেয়াল করি, দীর্ঘী প্রত্যয় যোগে কিভাবে যুক্ত হয়। ব্যঙ্গমা থেকে ব্যঙ্গমী, এখানে একটা দীর্ঘী রয়েছে। ভাগনা থেকে ভাগ্নি, ভাগ্নি, ভাগ্নে, ভাগ্নি, এখানে হচ্ছে দীর্ঘী ব্যবহৃত হয়েছে। আর আনি প্রত্যয় হচ্ছে কি ঠাকুর থেকে ঠাকুরানি, নাপিত থেকে নাপিতানি ইত্যাদি। ইনি প্রত্যয় যোগে হচ্ছে কাঙ্গাল থেকে কাঙ্গালিনী, গোয়াল থেকে গোয়ালিনী। তারপর কি রয়েছে, উন প্রত্যয় যোগে কি রয়েছে, ঠাকুর, ঠাকুর থেকে ঠাকুরুন বা ঠাকুরানী। আইন প্রত্যয় হচ্ছে কি ঠাকুর বা ঠাকুর আইন। এই সবগুলো বিষয় কিন্তু আমরা বুঝতে পারলাম আশা করি। খেয়াল করি, কতগুলো স্ত্রীবাচক শব্দের সাথে পুনরায় স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়ে আবার স্ত্রীবাচক শব্দ গ্রহণ করা যায়। কিরকম? খেয়াল করি, অভাগাই নিজেই একটা স্ত্রীবাচক, আবার কি অভাগী বা অভাগিনী, ঠিক আছে? তো এগুলোর সাথে কিন্তু স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়েছে, ঠিক আছে?
এ হচ্ছে বিষয়। পরবর্তী একটু খেয়াল করি, এই উদাহরণগুলো একটু ভাষায় প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। পরবর্তীতে খেয়াল করি যে কতকগুলো শব্দের আগে পুরুষ, নর বা মর্দা ইত্যাদি পুরুষবাচক শব্দ কিন্তু স্ত্রী, মাদি বা মাদা ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে, বেশ কতগুলো স্ত্রীবাচক শব্দ যোগ করে পুনরায় পুরুষ বা স্ত্রীবাচক শব্দ গঠন করা যায়। যেমন এখানে রয়েছে কি মেনি বিড়াল, এপাশে রয়েছে কি পুরুষ লোক, মেয়ে লোক, স্ত্রী লোক, পুরুষ কয়েদি, স্ত্রী কয়েদি, মদ্দাহাঁস, মাদিহাঁস, মদ্দা ঘোড়া, মাদি ঘোড়া। তো এই সকল বিষয়গুলো কিন্তু কি, এই সকল বিষয় কিন্তু স্ত্রীবাচক শব্দ যোগ করে কিন্তু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়েছে। বলছে কতকগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। কিরকম? ডাক্তারের আগে কি যুক্ত হয়েছে? মহিলা, তাহলে ডাক্তার, মহিলা ডাক্তার। তারপর কি গোয়েন্দা, মহিলা গোয়েন্দা, কর্মী, মহিলা কর্মী, সৈন্য, মহিলা সৈন্য। তো এই সবগুলো কিন্তু কি স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে খেয়াল করি যে কতকগুলো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ গঠন করা হয় কতকগুলো শব্দ শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে। কিরকম? বনপো থেকে বনঝি, গয়লা থেকে গয়লাবু, ঠাকুরপো থেকে ঠাকুরঝি। এই সবগুলোই কিন্তু কি পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এভাবে গঠন করা যায়। এবং পরবর্তীতে খেয়াল করি অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ বোঝায়। কিরকম? যেমন বাবা মা, ভাই বোন, ঠিক আছে, বাদশা বেগম, জামাই মেয়ে, খানসামা আয়া, এই সবগুলোই হচ্ছে কি আলাদা আলাদা পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ বোঝানো হয়েছে। সংস্কৃত স্ত্রী প্রত্যয়টা আসলে কি? তৎসম পুরুষবাচক শব্দের পরে যদি এই বিষয়গুলো যদি থাকে, এই প্রত্যয়গুলো যদি যোগ করা থাকে, তাহলে সেটা কি স্ত্রীবাচক যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। কিরকম? এখানে বলা হচ্ছে কি প্রত্যয় যোগে পুরুষবাচক শব্দের শেষে যদি সরিয়া প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠন করে, তবে কখনো কখনো কি হয়, সরিয়া প্রত্যয় যুক্ত হয়ে জাতি বা শ্রেণীকেও কিন্তু নির্দেশ করা হয়ে থাকে। সাধারণ অর্থে, আর একটা হচ্ছে কি অর্থে? জাতি বা শ্রেণীবাচক অর্থে। তো সাধারণ অর্থেটা কি রয়েছে? চপল থেকে চপলা, কনিষ্ঠ থেকে কনিষ্ঠা, চঞ্চল থেকে চঞ্চলা। তো এই সবগুলো বিষয় কিন্তু আপনারা বারবার রিডিং করতে হবে। আমি শুধু বারবার একটা কথাই বলি যে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর রিডিং করতে হবে, তাহলে কিন্তু এই বিষয়গুলো সহজে মনে রাখা সুবিধা হবে। তারপর কি দীর্ঘী, হ্রস্বই দীর্ঘী প্রত্যয় যুক্ত রয়েছে। পুরুষবাচক শব্দের শেষে যদি দীর্ঘী প্রত্যয় যুক্ত থাকে তাহলে স্ত্রীবাচক শব্দ গঠন করে। তবে কখনো কখনো কি এই দীর্ঘিটা জাতি বা শ্রেণীকেও নির্দেশ করে থাকে। আমরা জানলাম কি রজক, যেমন রজক থেকে রজকী, সুন্দর থেকে সুন্দরী, কিশোর থেকে কিশোরী। তো সবগুলো কিন্তু কি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে। আর জাতি বা শ্রেণীবাচক উত্তর আমরা জানি যে ব্রাহ্মণ একটা কি, ব্রাহ্মণ, ব্রাহ্মণী, ময়ূর, ময়ূরী, কুমার, কুমারী, বৈষ্ণব, বৈষ্ণবী, এই সবগুলো কিন্তু জাতি বা শ্রেণী অর্থে ব্যবহৃত হয়েছে। আর ইকা প্রত্যয় যুগে কি রয়েছে? পুরুষবাচক শব্দের শেষে যদি অক থাকে, খেয়াল করি পুরুষবাচক শব্দের শেষে যদি অক থাকে তাহলে কি হবে? স্ত্রীবাচক শব্দে অকের স্থলে কি হবে? ইকা বসাতে হবে। অকের স্থলে হচ্ছে ইকা বসাতে হবে। কিরকম? যেমন বালক, এখানে একটা অক রয়েছে, তাহলে অকের পরে কি আছে? একটা ইকা। এখানে অক রয়েছে, তাহলে অকের সাথে কি আছে? একটা ইকা। অর্থাৎ বালক থেকে বালিকা। একই রকমভাবে প্রেরক থেকে প্রেরিকা, চালক থেকে চালিকা, অক যেরকম পাঠক, এখানে একটা অক রয়েছে, এই পাঠক থেকে পাঠিকা। তো এভাবে কিন্তু আমরা ইকা প্রত্যয় যোগে স্ত্রীবাচক শব্দের স্থলে ইকা বসাতে পারি। খেয়াল করি ব্যতিক্রম কিছু কিছু রয়েছে, অবশ্যই সে ব্যতিক্রমগুলো একটু দেখে নেব আমরা পরবর্তীতে। খেয়াল করি তবে কখনো কখনো ইকা প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রদান করে থাকে। এক্ষেত্রে আর স্ত্রীবাচক শব্দ গঠন হয় না, শুধু শব্দের অর্থের পরিবর্তন ঘটে। অর্থাৎ ইকা প্রত্যয় যখন স্ত্রীবাচকতা বোঝাবে না, তখন তা ক্ষুদ্রার্থে প্রকাশ পাবে। খুবই পরীক্ষায় আসে এই ক্ষুদ্রার্থে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু প্রায়ই আসে। নাটক থেকে নাটিকা কোন অর্থে প্রকাশ পায়? ক্ষুদ্রার্থে। পুস্তক, পুস্তিকা, মালা, মালিকা। তো এই যে বিষয়গুলো রয়েছে বা উদাহরণগুলো রয়েছে, মোটামুটি এই উদাহরণগুলোই কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু চলে আসছে, ঠিক আছে? এই উদাহরণগুলো বারবার কিন্তু পড়তে হবে, এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি রয়েছে? আনি প্রত্যয় যোগে, আনি প্রত্যয় যোগে কি রয়েছে? যে আনি প্রত্যয় যোগে পুরুষবাচক শব্দের শেষে যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দে পরিণত হয়। সেগুলো কি রয়েছে? ইন্দ্র, ইন্দ্রাণী, ক্ষত্রিয়, ক্ষত্রিয়ানী, তারপর কি মেথর, মেথরানী। এই সবগুলো বিষয় কিন্তু আনি প্রত্যয় যোগে গঠিত হয়েছে, ঠিক আছে?
তো তবে কখনো কখনো আনি প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে বিশেষত্ব প্রদান করে থাকে, এক্ষেত্রে আর স্ত্রীবাচক শব্দ গঠন করা যায় না এবং কি হয়, শুধু শব্দের অর্থের পরিবর্তন ঘটে। যেমন বন থেকে কি আসছে এখানে, বন যোগ আনি, বনানি, ঠিক আছে। তারপর কি অরণ্য থেকে অরণ্যানি। তো এই বিষয়গুলো হচ্ছে কিন্তু একটা হচ্ছে কি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে এগুলা, ঠিক আছে। তো সুতরাং আনি প্রত্যয় যখন স্ত্রীবাচকতা বোঝাবে না তখন তা বৃহৎ অর্থে প্রকাশ পাবে। এটা একটু মাথায় রাখবো যে আনি প্রত্যয় যখন স্ত্রীবাচক বোঝাবে না তখন সেটা কি অর্থে, বৃহৎ অর্থে ব্যবহৃত হবে। তো এই অরণ্য অরণ্য এগুলো হচ্ছে কি বৃহৎ অর্থে বা বৃহৎ বন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এবং ইনি এবং নি প্রত্যয় যোগে, ইনি এবং নি প্রত্যয় যোগের কথা যদি বলা হয় যে ইনি বা নি প্রত্যয় পুরুষবাচক শব্দের শেষে যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠন করে। যেরকম কি আমরা জানি মেধাবী থেকে মেধাবিনী, বা যদি বলা হয় যোগী থেকে যোগিনী, দুঃখী থেকে দুঃখিনী, তপস্বী তপস্বিনী, এরকম বিজয় বিজয়িনী, মায়াবী মায়াবিনী, এই সবগুলো কিন্তু ইনি প্রত্যয় যোগে, ইনি ও নি প্রত্যয় যোগে কিন্তু গঠিত হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ, বিশেষ নিয়মে পরীক্ষায় কিন্তু খুবই আসে বিশেষ নিয়মে, ঠিক আছে। যেসব পুরুষবাচক শব্দের শেষে তা, অত, বান, মান এগুলো রয়েছে স্ত্রীবাচক শব্দের রূপান্তরের সময় এই বিষয়গুলো কিন্তু রূপান্তরিত হতে হয়। কীরকম, দাতা থেকে দাত্রী, সৎ থেকে সতী, মহৎ থেকে মহতী, বুদ্ধিমান থেকে বুদ্ধিমতী। তো এই বিষয়গুলো কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করবো। এখানে আরও অনেকগুলো উদাহরণ রয়েছে, ঠিক আছে। তারপর বিদেশি স্ত্রীবাচকের কথা যদি বলা হয়, মালিক থেকে মালিকি, এগুলো হচ্ছে কি খান, খানম, মোহতারিম থেকে মহাতারিমা, এই বিষয়গুলো হচ্ছে বিদেশি স্ত্রীবাচক শব্দ। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি নিত্য স্ত্রীবাচক শব্দ এবং নিত্য পুরুষবাচক শব্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় সব থেকে বেশি যেটা আসে যে নিত্য স্ত্রীবাচক শব্দ কোনগুলো এবং নিত্য পুরুষবাচক শব্দ কোনগুলো, খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু মাথায় রাখবেন। এখানে যে উদাহরণগুলো দেওয়ার আছে এই উদাহরণগুলো একদম বুঝে হোক না বুঝে হোক ঠাড়া মুখস্থ করতে হবে, সোজা কথা। এবং একই সাথে খেয়াল করি যে যেসব পুরুষবাচক শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ হয় না, কি বলা হয়েছে, পুরুষবাচক শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ হয় না, সেগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। আবার যেসব স্ত্রীবাচক শব্দের কোনো পুরুষবাচক হয় না সেগুলোকে বলা হয় নিত্য স্ত্রীবাচক শব্দ। তো এই নিত্য স্ত্রীবাচক শব্দ এবং নিত্য পুরুষবাচক শব্দ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং ধরেই রাখতে পারেন যদি এই স্ত্রীবাচক শব্দ থেকে প্রশ্ন আসে মোটামুটি এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই নিত্য পুরুষবাচক শব্দ যেগুলো রয়েছে একদম আমরা একদম তামা তামা করে ফেলবো, ঠিক আছে। খেয়াল করে দেখবেন কবিরাজ, ঢাকি, ক্রেতদার, ঠিক আছে, ক্রেতদার, অকৃতদার। তো এই বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই। কতবার যে পরীক্ষা আসছে, রাষ্ট্রপতি, ক্রেতদার, অকৃতদার, এগুলো অনেক পরীক্ষা আসছে, ঠিক আছে। বিগত পরীক্ষা কিন্তু প্রচুর আসছে। বিপত্নিক, পুরোহিত, কাপুরুষ, প্রধানমন্ত্রী, এগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবেন, প্রয়োজনে নোট ডাউন করে নেবেন। যারা আপনারা গুরুত্ব সহকারে আমাদের যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট তো থাকবে, আপনারা তো পিডিএফ স্লাইডটা আসলে নোট করে নেবেনই। আর যারা বই কিনেননি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো নিত্য পুরুষবাচক যে শব্দগুলো অন্তত রয়েছে অন্তত কিছু না নোট করেন, অন্তত এই বিষয়গুলো একটু নোট ডাউন করে নেবেন, ঠিক আছে। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু নোট ডাউন করে নেবেন অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসবে কিন্তু নিত্য পুরুষবাচক শব্দ। পরবর্তী কি নিত্য স্ত্রীবাচক শব্দ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার একটা কথাই বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনি আমাদের বই কেনেন বা না কিনে থাকেন, যদি নর্মালি ক্লাস করে থাকেন, যদি আমাদের পেজে হোক ইউটিউবে হোক, পরবর্তীতেও যদি ক্লাস করে থাকেন, অন্তত এই কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। সতীন, সৎমা, বিধবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে সবগুলো এখানে নিত্য স্ত্রীবাচক শব্দের যে উদাহরণগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে। আর একটু খেয়াল করি, একটু এক্সেপশনাল একটা বিষয় খেয়াল করি, এখানে কিন্তু বলা হয়েছে কি বিপত্নিক শব্দের স্ত্রীবাচক হিসেবে কিন্তু বিধবা শব্দটিও গ্রহণ করা হয়, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। বিপত্নিক শব্দের স্ত্রীবাচক শব্দ কিন্তু বিধবা হিসেবেও, অর্থাৎ বিধবা আমরা জানি এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কি বলা হচ্ছে বিপত্নিক শব্দের স্ত্রীবাচক হিসেবে কিন্তু এই বিধবা শব্দটিকে কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। তো এটা একটা এক্সেপশনাল, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। এখানে পুরুষবাচক শব্দ রয়েছে, স্ত্রীবাচক শব্দ অনেকগুলো দেওয়া রয়েছে। পুরুষবাচক শব্দ আমরা জানি দেবর, ননদ, যা, অনেকগুলো রয়েছে, বন্ধু, বান্ধবী, বিপত্নী, সবগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে, ঠিক আছে। কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক, তো এগুলো কিন্তু পুরুষবাচক শব্দের দুটি করে কিন্তু স্ত্রীবাচক দেওয়া রয়েছে। কোনগুলা,
এই যে এগুলা পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক, খেয়াল করি এই টাইটেলটা একটু উপরে হইতো, ঠিক আছে, এটা একটু মাথায় রাখি। পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক দেওয়া রয়েছে হচ্ছে কি, যেখানে দেবর থেকে ননদ, তারপর কি রয়েছে যা, একটা পুরুষবাচক দুইটা স্ত্রীবাচক। ভাই একটা পুরুষবাচক, বোন তারপর কি হয় ভাবি, দুইটা স্ত্রীবাচক। তারপর শূদ্র, শূদ্রা স্ত্রী শূদ্রাণী। তারপর কি রয়েছে দাদা, দিদি, বৌদি। অর্থাৎ একটা পুরুষবাচকের সাথে দুইটা স্ত্রীবাচকের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপর খেয়াল করি যে কিছু স্ত্রীবাচক শব্দের দুইটি পুরুষবাচক রয়েছে, যেমন মেয়ে, মেয়ে কি হয়, মেয়ে স্ত্রীবাচকের দুইটা পুরুষবাচক, যেরকম জামাই ছেলে, আবার কি ননদ দেবর নন্দাই। তারপর কি রয়েছে বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদা নারীবাচক হয় না। কি বলছে এখানে, প্রাতিষ্ঠানিক পদমর্যাদা কিন্তু নারীবাচক হয় না, অর্থাৎ পুরুষবাচক হয়। যেরকম কি সহকারী শিক্ষক, এগুলো কিন্তু সবসময় পুরুষবাচক, বা সংগঠনের সভাপতি, প্রীতিলতা সংগঠনের সভাপতি, এগুলো হচ্ছে কি প্রাতিষ্ঠানিক পদমর্যাদা, এগুলো কখনো হচ্ছে নারীবাচক হয় না। একটু খেয়াল করি কতগুলো পুরুষবাচক শব্দের একাধিক স্ত্রীবাচক শব্দ দেখা যায়। এখানে অনেকগুলো পুরুষবাচক শব্দ দেওয়া রয়েছে। এই পুরুষবাচক শব্দের কিন্তু সবগুলো উদাহরণগুলো খেয়াল করবেন। এখানে একাধিক উদাহরণ দেওয়া রয়েছে স্ত্রীবাচকের, অনেকগুলো পুরুষবাচক শব্দ দেওয়া রয়েছে এবং তার সাথে স্ত্রীবাচক, একাধিক স্ত্রীবাচক শব্দের উদাহরণ দেওয়া রয়েছে। একটু পড়ে নেবেন, ঠিক আছে। সুকেশ, সুকেশ, সুকেশী, সুকেশা, বিহঙ্গ, বিহঙ্গী, বিহঙ্গিনী, এই সবগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা এখানে আপনাদের জন্য সাজিয়েছি। এগুলো অবশ্যই স্লাইড আকারে নোট ডাউন করে নেবেন। সম্বোধন পদের ক্ষেত্রেও কিন্তু পুরুষ বা স্ত্রীবাচক শব্দের বিভিন্নতা দেখা যায়। কেমন, কল্যাণী এসো, খেয়াল করি সম্বোধন পদের ক্ষেত্রেও কিন্তু পুরুষ ও স্ত্রীবাচক শব্দের বিভিন্নতা বা ভিন্নতা দেখা যায়। যেমন কি কল্যাণী এসো, তারপর কি কল্যাণী আসো, কল্যাণী আসো, ঠিক আছে। পুরুষ লিঙ্গ কি রয়েছে, স্ত্রীলিঙ্গ কি একটু খেয়াল করি, প্রিয় বরিসু, তারপর কি প্রিয় বরাসু, সুচরিতেষু, সুচরিতাসু, ঠিক আছে। বরণীয়, বরণীয়া, শ্রদ্ধাপসু, শ্রদ্ধাপস, তারপর কি রয়েছে এখানে শ্রদ্ধাপসেদেশু, ঠিক আছে। তারপরে কি রয়েছে কল্যাণী বরিসু, কল্যাণী বরাসু, কল্যাণী কি রয়েছে কল্যাণী বরাসু, কল্যাণী বরিসু। তো এগুলো পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ। শ্রদ্ধা ভাজনেশু, ঠিক আছে, শ্রদ্ধা ভাজনেশু, শ্রদ্ধা ভাজনাসু। তো এগুলো হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ। তো এই বিষয়গুলো সুজনীয়েশু, আরেকটা হচ্ছে কি সুজনীয়াসু। তো এই সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু কি পুরুষ এবং স্ত্রীবাচক শব্দের বিভিন্নতা রয়েছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো লাস্ট আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে মুখস্থ বেস পড়া ছিল, সেটা হচ্ছে কি টপিক ছিল আজকে, বাগধারা। বাগধারা নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ মুখস্থ বেস নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। আমি কিন্তু মুখস্থ বেজের কথা আপনাকে যদি আবারও স্মরণ করিয়ে দিই, আমাদের যে ডেইলি রুটিন রয়েছে, সেই রুটিনে কিন্তু আমরা যে টপিকগুলো আসলে নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো কিন্তু আমরা আপনাদের রুটিনে কিন্তু অলরেডি দিয়ে রেখেছি, আপনাদের পেজে কিন্তু চাইলেই দেখতে পারেন। তো এই বাগধারাটা আসলে আমরা কীভাবে পড়বো, আমি কিন্তু প্রথমেই বলেছি বিসিএস এর প্রশ্ন 10 থেকে কত 50, সেকেন্ড হচ্ছে প্রাইমারি ইন্টারসিএ, প্রাইমারি ইন্টারসিএ, এবং হচ্ছে কি নন ক্যাডারের যে প্রশ্নগুলো রয়েছে বিগত, এই বিষয়গুলো কিন্তু বিগত বারবার ভালোভাবে পড়তে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনাদের অনেকের হয়তো বা জিজ্ঞাসা থাকতে পারে যে স্যার আসলে বাগধারা শুধু এইটুকু পড়ে কমন হবে কি না। আমি আপনাদের শুধু এইটুকু পড়তে বলি নাই, আমি বলছি যে আপনারা অবশ্যই অবশ্যই বিসিএস এর যত বাগধারা রয়েছে, প্রাইমারি এনটিএসের যত বাগধারা রয়েছে এবং নন ক্যাডারের যত বাগধারা রয়েছে, অর্থাৎ বিগত প্রশ্ন, আপনার কাছে যে কোনো বই থাকুক, সেটা হোক যে কোনো সিরিজের বই, যে কোনো ব্যক্তির লেখা বই, যে কোনো বই থেকে আপনি কি করবেন, যে মুখস্থ বই যে অধ্যায়টা রয়েছে, সেই অধ্যায়ের শেষে দেখবেন অনেকগুলো বিগত প্রশ্ন রয়েছে, সেই বিগত প্রশ্নগুলো আগে তামা তামা ভাজা ভাজা করে ফেলবেন। এগুলো পড়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে আমি ভেতর থেকে আরও পড়বো, অর্থাৎ ভেতরে যে বর্ণনামূলকভাবে যেভাবে দেওয়া রয়েছে, বিভিন্ন বাজারে অনেক বই পাওয়া যায়, সেই বাজারের যে বইগুলোর মধ্যেও কিন্তু অনেকগুলো বিগত বাদে কিন্তু
বর্ণনামূলক অনেকগুলো দেওয়া রয়েছে। তো যদি মন চায় এগুলো পড়ার পরে কিন্তু আপনারা ওগুলো পড়বেন, আমি সেগুলোতে বারণ করছি না, অবশ্যই ওগুলো পড়বেন। কিন্তু তার আগে আমি বলছি, বারবার বারবার করে একটা কথা বলি, বিগত প্রশ্ন আপনি বিগত প্রশ্ন যখন যে কোনো বইয়ের একটা শেষে গিয়ে দেখবেন যে এনটিআরসি আলাদা দেওয়া আছে, বিসিএস আলাদা দেওয়া রয়েছে, তারপর কি রয়েছে যে বিভিন্ন ব্যাংকের যে আলাদা প্রশ্ন রয়েছে বা বিভিন্ন ভার্সিটির যে প্রশ্নগুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। তো আমি বারবার কেন বিগতের কথা বলি, বিগত বলতে কিন্তু শুধুমাত্র এগুলো তো থাকবেই, পাশাপাশি আপনার কাছে যে কোনো সিরিজের বইয়ের শেষে দেখবেন অনেকগুলো বিগত রয়েছে। তো এই বিগত প্রশ্ন যদি আপনি পড়েন, আপনি ধরেই রাখেন এখান থেকে যে 5-6টা যে প্রশ্ন হবে, এখান থেকে আপনি 100%ই কমেন্ট পাবেন। কপাল ভালো হলে 100% পাবেন। আর যদি কপাল খারাপ হয়, যে একটা বা দুইটা প্রশ্ন যদি না আসে বা না কমন পড়ে, তাহলে আপনি এটা মাথায় রাখবেন যে আপনি যে ওই যে মানে যারা বলছেন যে আসলে বিগত পড়ে প্রশ্ন কমন পড়ে না, তা আপনি যখন ওই যে বর্ণনামূলক পড়তে যাবেন না, আপনি কিন্তু যে একটা বা দুইটা বাইরে থাকবে সেটা আপনি নিজেও পারবেন না, কোনো বই পাবেন না আপনি। সচরাচর যে বাজারের যে বইগুলো রয়েছে, আপনি একটা বইতেও ওইটা কিন্তু কমন পাবেন না। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে আমার মানে এক্সেপশনাল প্রশ্ন কারেক্ট করা, এটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য হচ্ছে যেগুলো প্রশ্ন সবাই পারবে ওইটা যেন আমাদের ভুল না হয়। তো এইটা করলেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আর একটা বা দুইটা যারা জন্য আপনারা অধিক পড়তে পারেন, আপনারা এক্সেপশনাল, আপনারা চাইলে আপনাদের মতো করে অবশ্যই পড়বেন। এটা আসলে না, আপনি অবশ্যই পড়বেন, কিন্তু মাথায় রাখতে হবে এগুলো বিষয় পড়ার পরে অতিরিক্ত আপনি যত পড়তে পারেন। আমি তো বারবার একটা কথা বলছি যে আপনার বিগত প্রশ্নর বাইরে আসলে খুব একটা আসে না, তারপরেও যারা আপনারা ইচ্ছুক অবশ্যই বাইরে পড়ে নেবেন, ঠিক আছে। তো বাগধারা বিষয় আমি বলছিলাম যে বিসিএস এর যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো 10 থেকে লাস্ট যে বিসিএস 50তম সবগুলো পড়ে নেবেন। তো এখন নেক্সট প্রাইমারি এবং নিবন্ধনের যে বিগতগুলো রয়েছে সেগুলো বাগধারা একটু পড়ে নেবেন। আমরা হয়তো অচিরেই আপনাদেরকে রুটিন দিয়ে দেব। আমাদের রুটিন অনুপাতে কিন্তু আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে, অলরেডি যারা আমাদের বইটা ক্রয় করেছেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আপনাদের জন্য একটু আলাদা স্পেশাল যে নোট করা বলি, পিডিএফ বলি বা আমাদের যে পরীক্ষা বলি, সেগুলো কিন্তু আমাদের এই প্রাইভেট গ্রুপে পরীক্ষার মধ্যে নেওয়া হবে এই বিষয়গুলো থেকে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি মুখস্থ বেইজের বিষয়। তো আজকে কথা আর না বাড়াই, ইনশাল্লাহ আমার পরবর্তী ক্লাস দেখা হবে। নিশ্চয়ই জানেন আমার সপ্তাহে 3 দিন ক্লাস, অর্থাৎ রবি, মঙ্গল এবং বৃহস্পতি। তো দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।